আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, লাস্ট ক্লাস ছিল আপনাদের 10 তারিখ বৃহস্পতিবার, সরি বুধবার, 9 তারিখ। সো 1 2 3 4 দিন, আজকে সহ 5 দিন হয়েছে। এই 5 দিনের মধ্যে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করছিলেন একজন, আর একজন সম্ভবত মাত্র করছেন। এ হচ্ছে আপনাদের অবস্থা আর কি। সামির আপু আগে করছে, নাহিদ ভাই মেবি মাত্র করছে, কারণ আমি একটু আগে চেক করছি। আচ্ছা, যে যা করেন নাই করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো হস্তক্ষেপ নাই। আপনারা হোমওয়ার্ক করলে করলেন, না করলে নাই, এটা আপনাদের কেরিয়ারের ব্যাপার। কিন্তু যখন হচ্ছে দেখেন যে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আসলে আফসোস করা ছাড়া আর আপনাদের আর কিছুই করা থাকবে না। আর তখন নিজেকে নিজে মানে বকা দিবেন, নিজেকে নিজে দোষারোপ করবেন। আর অনেকে আছে দেখবেন যে নিজেই নিজের মাথা ফাটায় ফেলতেছেন, এরকম একটা অবস্থা হয়ে যাবে। কারণ গ্রাফিক ডিজাইনের অবস্থা আগের মতো নাই। এমনিতেই এআই, চ্যাট জিপিটি এগুলো দিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে আগামীতে কি হবে না হবে বলার বাহিরে। আর এই যে যতটুকু শিখছেন 3 4 মাসে, এতটুকু শিখে আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু প্রবলেম হলে বললেন তো। আমার এখানে মেবি প্রবলেম করতেছে সম্ভবত। আচ্ছা, সো এই 4 5 মাসে যতটুকু শিখছেন এতটুকু দিয়ে আসলে আহ, এখন বর্তমানে ইন্টার্নশিপের জন্য নেয় না অনেকে। ওইখানে দেখে যে কাজ কতটুকু আগে করতেন বা ভালো আছে কিনা এইরকম দেখে তারপর সে ইন্টার্নশিপ নেয়। কারণ কোন একটা প্রতিষ্ঠান 3 মাসের জন্য একজনকে নিবে, সে যদি ওই ব্যক্তিটাকে দিয়ে কোনো প্রকার কাজ অর্থাৎ প্রফিট করাতে নাই পারে, কোম্পানি 3টা মাস শুধু শুধু নষ্ট। আপনার মতো আরো এরকম 10 জন 20 জন 100 জন আছে, যাদেরকে অল্প একটু বুঝাই দিলে বা যাদের আগে থেকে অনেক ভালো কাজ আছে, তাদেরকে ইন্টার্নশিপের সুযোগ দিলে তারা আপনার থেকে আরো ভালো আউটপুট তাদেরকে বের করে দিতে পারবে। তো শুধু শুধু আপনাকে কেন নিবে? আমি বা আরেকজনকে কেন নেবো ইন্টার্নশিপ হিসেবে হায়ার করতে যদি আমি আমার কাজটা ভালো মতো না পাই? এখন সাপোজ মনে করেন যে আমি এই আমার ফ্রিল্যান্সিং সেক্টরগুলো থেকে কাজ পাই, আমার কাজ করা এখন সময় হয় না। এখন আমি যদি আপনাদের মধ্য থেকে কাউকে ওরকম হায়ার করি এবং আপনাকে বলি যে এই কাজটা করতে একদিনের মতো সময় পাবেন, এই কাজটা আমাকে করে দেন। প্রথমত, আপনাদের প্রিভিয়াসলি কোনো এক্সপিরিয়েন্স নাই, ওকে ফাইন। দ্বিতীয়ত, কোন কাজটা কিভাবে করতে হয় সেটা বুঝতে বুঝতে আপনার একদিন সময় পার হয়ে যাবে। যাই ধরলাম, মনে করেন যে আপনি এই 24 ঘন্টার মধ্যে সবকিছু গুছায় নিলেন এবং একটা আউটপুট বের করলেন, কিন্তু ওই আউটপুটের মধ্যে দেখা যাবে সর্বপ্রথম অ্যালাইনমেন্টের ভুল থাকবে, শেপের ভুল থাকবে, কালারের ভুল থাকবে, আর ফন্ট নিয়ে তো ভুল অহরহ থাকবেই। কারণ আপনারা এখন পর্যন্ত এরকম কেউ নাই বা এরকম কারো কোনো কাজ এখন পর্যন্ত পাওয়া যায়নি যার কাজটা বলা চলে যে না এটা পুরাতন ডিজাইনারদের মতো কাজ হয়েছে। কারণ আপনারা হোমওয়ার্ক পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন, এর বাইরে এক্সট্রা হিসাবে মানে এক্সট্রা বলতে দেখা যায় 4 5টা করে কাজ করছি বা আরো বেশি কাজ করছি। 4 5টা তো দূরের কথা, 2 3টা পাওয়া যাবে কিনা তাও সন্দেহ। তো একে তো হোমওয়ার্ক গুলো আমাদের করা হয় না, দ্বিতীয়ত এতগুলা এক্সট্রা তো দূরে থাক। তো আমি একটা ফাইনাল কাজ দিলে আপনারা কিভাবে আউটপুট দিবেন? তো সেখানে তো একটা ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন বা পাবেন, তো ওইখানে আপনাকে সে কিভাবে ট্রিট করবে সেটা এখন বুঝে নেন। আর যদি কোথাও পার্মানেন্ট ভাবে জব পেয়েও যান, সেটা সম্পূর্ণ লাখের উপর, হয়তো বা 3 মাস পর আপনাকে এমনি বিতাড়িত করে দিবে ফর্মালিটি অনুযায়ী, বা দেখা যায় 1 মাস পর, কারণ তারাই হচ্ছে মাথায় বাড়ি দিবে যে কাকে নিলাম। তো এই হচ্ছে আর কি আপনাদের অবস্থা। আপনাদের মধ্যে থেকে মনে হয় কেউ একজন জব পাইছেন। শাহরিয়ার ভাই মনে হয় জব পাইছেন। শাহরিয়ার ভাই কি ডিজাইনার হিসেবে জবে ঢুকছেন? না ভাই। আপনার একটা জব পোস্ট দেখলাম যে জবে জয়েন করছেন, নাকি ভাবলাম ডিজাইনার হিসেবে নাকি।
না ডিজাইনার হিসেবে না। ওকে, আচ্ছা, আমরা কিন্তু একদম শেষের দিকে চলে আসি। আজকে কিন্তু আমাদের ইউআই পার্ট, এর মাঝে আপনাদের জার্সি আর হচ্ছে প্যাকেজিং ডিজাইনটা বাকি ছিল, ওইটা আমরা করব। তো ইউআই পার্ট হচ্ছে আজকে চলে আসে, এরপর হচ্ছে ফিগমা, তারপর আমাদের শেষ। আর অথবা দুইটা, তিনটা বা চারটা ক্লাস হবে সর্বোচ্চ, এরপরে আমাদের কোর্স শেষ। তো 4 দিনে 4টা ক্লাস শেষ হয়ে যাবে। সর্বোচ্চ আপনাদের কয়দিন লাগবে? এই নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের কবে? আহ, বুধবার 16 তারিখ, অথবা এই মাসের মধ্যে আপনাদের খেতা বালিশ গুছায় নিতে হবে আর কি। যাই হোক, আজকে আমরা আমাদের টপিকসের উপর চলে যাই। আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করেছিলাম আমাদের জার্নিটা। ওইটা দিয়ে আমরা এক্সামও দিছি। না, এখন আর কোনো এক্সাম নাই, এখন আর কোনো এক্সাম হবে না। দেন হচ্ছে আমরা ফটোশপটা, মানে আমরা না, আপনারা আর কি মোটামুটি শেষ করতে পারছেন বা করতে পারছেন। বাকি আমি যেহেতু সুযোগ পাইনি, তো ওই সুবাদে আমি কিছু আপনাদের আমার প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো আপনারা ট্রাই করতে পারেন দেখে। যদি আমি এটাও বলছিলাম যে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা আমার সাথে প্রয়োজন পড়লে পার্সোনালি সাপোর্টে এসে যোগাযোগ করেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। কিন্তু এই পর্যন্ত আপনাদের ব্যাচ থেকে আমি কোনো ওরকম পাই নাই যে কেউ একজন এসে বলতেছেন ভাইয়া এই জায়গাটাতে প্রবলেম বা সমস্যা হয়েছে, আমাকে একটু সমাধান করে দেন। তো আশা করি আপনাদের হয়তো বা সমস্যা হয় নাই, অথবা এটা যদি নেগেটিভ ভাবে ধরি আপনারা হয়তো বা কাজ করেন নাই। যাই হোক, তো যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে পার্সোনাল ভাবে জানাতে পারেন। আর বিষয়টা এমন না যে ব্যাচ শেষ হয়ে গেলে আপনাদের কোনো সাপোর্ট দেওয়া হবে না, এরকমটা না। আমি যতদিন জীবিত আছি ততদিন হয়তো বা আমাকে নক করলে আপনাদের যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, ফটোশপের মধ্যে আমরা কিছু পার্ট দেখেছি, শিখেছি, যেগুলোর মধ্যে হচ্ছে ইমেজ রিটাচিং, ইমেজ এডিটিং, বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ম্যানিপুলেশন ডিজাইন, তারপর হচ্ছে ব্রাশ টুলস নিয়ে কাজ। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা যতটুকু পারি দেখার চেষ্টা করেছি। আর এইগুলো মূলত এই ফটোশপের বেসিক বিষয়গুলো থাকে। আসলে ফটোশপটা, ইলাস্ট্রেটরটা যেরকমটা মেইনলি আমাদের বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা মেইনলি ফোকাসড হয় ইলাস্ট্রেটর দিয়ে, সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেশন করার ক্ষেত্রে, বিভিন্ন ড্রয়িং বা দেখা যায় প্রিন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, লাইক ফ্লায়ার, ব্রোশার, ম্যাগাজিন, এই সমস্ত ডিজাইন করার ক্ষেত্রে ইলাস্ট্রেটরটা বেশি প্রয়োজন হয়। আর ওটা করার জন্য আপনাদের যতটুকু সম্ভব, আমি মনে করি আপনাদের যথার্থ জ্ঞান হয়েছে, ওটা দিয়ে আপনারা করতে পারবেন। আর ফটোশপটা মেইনলি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ইউজড হয় ম্যানিপুলেশন ডিজাইনটা বেশি করার ক্ষেত্রে, যেটা আমাদের প্রয়োজন পড়ে সোশ্যাল মিডিয়া ডিজাইন করার ক্ষেত্রে। সো এই যে লাস্ট ক্লাসটা আপনাদের ম্যানিপুলেশন ডিজাইনের উপর হয়েছিল, এটার মধ্যে আপনাদের আমি ফিডব্যাক তেমন ভালো একটা পাইনি। তো যদি আপনাদের এরকম করার ইচ্ছা থাকে, কারণ আপনি যে কোনো জব সেক্টরে যান, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনাকে সোশ্যাল মিডিয়া ডিজাইন পোস্ট করা ছাড়া আর কোনো কিছুই দিবে না। কারণ আপনি যদি কোনো জবে যান, সেটা হইতে পারে কোনো এজেন্সি, তো এজেন্সিদের কাজ থাকে ডেইলি দেখা যায় 5-6টা করে ডিজাইন রেডি করে দেওয়া। সব কিছু এই পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন কিংবা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সো এইগুলো যদি আপনার ভালো মতো নলেজে না থাকে, এইগুলো আপনি একদিনে 5-6টা কেন, একদিনে একটা করে পোস্ট আপনি তাদেরকে দিতে পারবেন না, যার ফলে কিন্তু আপনাকে তারা আর জবে রাখবে না। তো ঘুরে ফিরে জবের সেকশনটা চলে আসতেছে আর কি লাস্টের দিক থেকে। তো এই ফটোশপটা মেইনলি এই জন্য কাজ করা হয়। আর যদি এই গ্রাফিক্স সেক্টরের মধ্যে এই ইলাস্ট্রেটর আর ফটোশপটা আপনি বাদ দেন, তাহলে বাকি থাকে হচ্ছে ইউআই এর পার্ট, যেটা মেইনলি আমরা করে থাকি। আগে করা হয়তো অ্যাডোবি এক্সডি দিয়ে, এর আগে করা হয়তো ফটোশপ দিয়ে, আর এখন হয়ে গেছে হচ্ছে ফিগমা দিয়ে করা হয়। সো ইউআই, এটা জাস্ট একটা অংশ, একটা পার্ট। ইউআই ইউএক্স সম্পূর্ণ আলাদা একটা জগৎ। ওই জগতের একটু একটা পার্ট, ছোট একটা পার্ট হচ্ছে ইউআই, অর্থাৎ ইউজার ইন্টারফেস ডিজাইন যেটাকে বলা হয়। আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ওইটার কাজ সব থেকে বেশি এবং ওইটার পেমেন্টটাও সব থেকে বেশি। একজন জাস্ট নর্মাল ইন্টার্ন হিসেবে কেউ যদি ইউএক্স হিসেবে জয়েন করে, তার স্যালারিও 30-35 হাজার টাকা পাওয়া যায় বেসিক স্টার্টিং থেকে। আর ডিজাইনার হিসেবে জয়েন করতে গেলে তাকে হচ্ছে এরকম দেখা যায় 15,000, 12,000, 10,000 এরকম ভাবে স্টার্টিং করতে হয়। আবার অনেক সময় ফ্রি করেও কাজ করে দিতে হয় আর কি। তবে ইউআই ইউএক্স এটার আসলে ফিচার অনেক বড়, অনেক লম্বা।
কেউ যদি চান যে না সেই গ্রাফিক্সের মধ্যেই থাকবেন না, সে অন্য কোনো একটা সেক্টরে সুইচ হতে চান, সেই চাইলে ডিজিটাল মার্কেটিং এর দিকে যেতে পারেন, অথবা চাইলে ইউআই ইউএক্স এ সুইচ হতে পারেন। এই দুইটা সেক্টরকে দমায় রাখার মতো মনে হয় না যে এআই বা অন্য কোনো কিছু কাজ করতে পারবে। গ্রাফিক্স বা মোশনের মধ্যে যেমনটা এআই মানে দুমড়ে মুচড়ে দিছে একদম। মোশন ভিডিওগুলো এখন দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান লাইক রুচি প্রাণ এগুলার মোশন ভিডিওগুলো বা ভিডিও অ্যাডগুলো দেখবেন যে এআই দিয়ে করা। আগে তারা মডেলার দিয়ে করতো, বিভিন্নভাবে করতো, এখন এগুলো করে না। তো মোশনের মধ্যে দেখা যায় এআই চলে আসছে, আর ডিজাইনের মধ্যে তো আগে থেকে চলে আসে, কিন্তু ইউএক্স পার্টগুলোর মধ্যে এআই বা এই ডিজিটাল মার্কেটিং এই দুইটা সেক্টর মনে হয় না যে এআই তাদের কোনো হামলা করতে পারবে আর কি। সো এই দুইটা সেক্টরে আপনারা চাইলে সুইচ করতে পারেন। আর এমনিতে আজকালকার জব যতগুলা পোস্ট দেখি, প্রত্যেকটা জব ডিজাইনের মধ্যে ফার্স্টে বড় করে লিখে রাখে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন তাদের, কিন্তু একদম নিচে গিয়ে দেখা যায় ডিসক্রিপশন পার্ট পড়লে কি কি স্কিল লাগবে। প্রথমত অ্যাডোবে ফটোশপ ইলাস্ট্রেটর চাই, কিন্তু দ্বিতীয়ত আবার লিখে রাখে যে প্রিমিয়াম প্রো হইলে ভালো হয়, বা হচ্ছে আফটার ইফেক্ট নলেজ থাকলে ভালো হয়। আবার ছোট করে লিখে রাখে যে বুস্ট করতে পারলে আরো ভালো, প্রাধান্য দেওয়া হবে, এসইও পার্ট জানা থাকলে InDesign, ভালো। ইনডিজাইন মানে জানা InDesign, আছে। video editor. হ্যাঁ, আর ওই যে এমএস ওয়ার্ড বা এমএস অফিস এগুলো তো বেসিক, এগুলো তো জানা থাকাই লাগবে, এই আর কি অবস্থা। তো এই সব কিছু মিলে স্যালারি কত, 18,000 টাকা বা 17,000 টাকা, আবার এর মাঝে মাঝে দেখা যায় যে 6 মাসের প্রভিশন পিরিয়ড দিয়ে দেয়, মানে যা ইচ্ছা তাই। ওই জন্য বললাম, আর ফ্রিল্যান্সিং সেক্টরটার মধ্যে ইন্টারন্যাশনালিতে একটা গ্যাঞ্জাম চলতেছেই, যার কারণে এই ফ্রিল্যান্সিং সেক্টরগুলোর মধ্যে আহামরি যে কাজ আছে এমনটা না, নাই বললেই একদম চলে, একদম খুবই কম। আপওয়ার্কে যে অবস্থা, ফাইবার তো ইসরায়েলি একটা হিসাব, এই কারণে এটা এখন অনেকটাই ডাউনের দিকে। আর আপওয়ার্কের কথা যদি বলি, আপওয়ার্কটা হচ্ছে এখন হচ্ছে কানেক্ট কিনে হচ্ছে বিট করতে হয়, যত বেশি কানেক্ট কেউ কি বলে বিট করার ক্ষেত্রে ব্যবহার করবে, সে ততই জব পাওয়ার আশা করতে পারবে। আর এক একটা কানেক্ট কিনতে গেলে অনেক ডলার খরচ করতে হয়। আগে তো অ্যাকাউন্ট করলে 120টা কানেক্ট ফ্রি দিত আপওয়ার্কের মধ্যে, এখন ফ্রি পাবেন, কিন্তু একটা জবে যদি বিট করতে যান দেখবেন যে প্রথম ফার্স্ট কানেক্ট বা ফার্স্ট যে বিট করছে সেই কানেক্ট অপচয় করছে সেখানে 500-600। তো সেখানে আপনি যদি 120টা ফ্রি কানেক্ট অপচয় করে দেন, আপনার দ্বিতীয়বার কোনো জবে বিট করতে হলে আপনার নিজে ডলার ইনভেস্ট করে আপনার হচ্ছে কানেকশন কিনে তারপর হচ্ছে বিট করতে হবে। তো এইগুলো হচ্ছে অনেক এখন ঝামেলা হয়ে গেছে। বাকি রয়েছে আমাদের এখন বিভিন্ন কি বলে লিঙ্কডইন বা হচ্ছে ফেসবুক থেকে যদি বাইরে কোনো ক্লায়েন্ট হার্ন করতে চান, সেখানে বিভিন্ন টাস্ক দিয়ে আপনাকে প্রমাণ করতে হয় যে না আপনি আপনি একজন অভিজ্ঞ ডিজাইনার। তাছাড়া আসলে এই সেক্টরগুলোতে খুবই অবস্থা খারাপ হয়ে যায়, কারণ বাইরের দেশের পাবলিকরা আগে থেকে কিন্তু ক্যানভা দিয়ে টুকটাক করে। আর যেহেতু এখন চ্যাট জিপিটি প্রিমিয়াম হয়ে গেছে, তারা আসলে প্রিমিয়াম গুলোতে বিশ্বস্ত বা বিশ্বাসী, যার কারণে তারা নিজেরাই ঘাটাঘাটি করে এখন ডিজাইন ইজিলি ভাবে করে ফেলে। কারণ তাদের, আমি যতটুকু কাজ দেখছি বা করছি, তাদের আসলে কোনো রকম ঠেকা কাজ চালায় নেওয়ার মতো কিছু কাজ, অর্থাৎ আমি যতগুলো ক্লায়েন্ট পাইছি আর কি, বাকিদের অবস্থা কি যায় না, আমি যে সমস্ত ক্লায়েন্টগুলো পাইছি তাদের কাজগুলো এরকম অল্প কিছু সময়ের কাজ, যেগুলা তারা যদি একটু সময় বের করে করতে পারে তারা নিজেরাই করতে পারে, কিন্তু তাদের হাতে সময় থাকে না বিধায় তারা আর কি আমাদেরকে হায়ার করে। বাট তাদের এই কাজগুলো খুবই সিম্পল, ক্যানভা দিয়ে বা চ্যাট জিপিটি প্রিমিয়াম দিয়ে ইজিলি খুব সহজে করে দেওয়া যায়। সো এই আর কি অবস্থা চলতেছে। আহ, মনে হয় যে এগুলো সব বাদ দিয়ে আসলে ব্যবসা বাণিজ্যে বা হচ্ছে ওই যে বিদেশ চলে যাওয়া উত্তম ছিল আর কি। সবকিছুরই ভালো মন্দ আছে, আবার দেখেন অনেকে এগুলো দিয়েও এখনো আরো 20-30 জন 50 জনকে চালাচ্ছে আর কি। সো রিজিকের মালিক আল্লাহ তাআলা, যার রিজিক যতটুকু আছে সে ততটুকুই পাবে, বাকি হচ্ছে চেষ্টার উপরে নির্ভর করে আপনি কিভাবে চেষ্টা করতেছেন। আচ্ছা, সো ইউআই টা আমরা শুরু করি। ইউআই এর এই পার্টটা হচ্ছে, আমাদের কোর্সের নাম ছিল গ্রাফিক এন্ড ইউআই ডিজাইন। সো এই ইউআইটা হচ্ছে আমরা ইউএক্স থেকে, ওইখান থেকে একটু পার্ট এনে কাজ করি আমরা। যে ফুল ইউআই ইউএক্সটা দেখবো বিষয়টা এমনটা না, আবার অল্প যে দেখবো তাও না। আমি আপনাদের একদম যতটুকু পারি একদম ইউএক্স পর্যন্তই টাচ দেওয়ার চেষ্টা করব। সো আমরা শুরু করব ইউআইটা দিয়ে, যদিও ইউএক্স এর কোনো টপিকস আমাদের দেখানো উচিত না বা ওরকম নাই, তো তবুও আমি হচ্ছে আপনাদের মডিউলে রাখছি।
যেমন ইউএক্স এর পার্টটা হচ্ছে প্রোটোটাইপ প্লাগইন, এগুলা হচ্ছে ইউএক্স এর পার্ট। তো আমি তবু ওগুলো আপনাদের মডিউল রাখছি, তো আমি ওই পর্যন্ত টাচ দেওয়ার চেষ্টা করব। ইউআইটা ফুল ফর্মটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন, আর ইউএক্স এর ফুল ফর্ম হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। সো ইউআই আর ইউএক্সটা যদি আপনাদের একদম সহজভাবে বলি, ইউএক্সটা যদি একটু বলি যে আহ, একজন ইউজার সে একটা সাইটকে বা একটা অ্যাপসকে কতটা সহজে সে উপভোগ করতে পারতেছে সেটা সম্পূর্ণ আহ, তৈরি করে একজন ইউএক্স ডিজাইনার। আরো সহজভাবে যদি বুঝাই, যদি বিকাশ অ্যাপটা দিয়ে আপনাদেরকে বুঝাই, বিকাশ অ্যাপে কয়েকটা ক্লিক করার পরে আপনি সেন্ড মানি করতে পারতেছেন। প্রথম ধাপ কি করতে হচ্ছে, আপনাকে বিকাশে লগ ইন করতে হচ্ছে, দেন আপনাকে সেন্ড মানিতে ক্লিক করতে হচ্ছে, কাকে টাকা পাঠাবেন তার নাম্বার দিতে হচ্ছে, নাম্বার ঠিক আছে কিনা সেটা একটা কনফার্মেশন করতে হচ্ছে, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হচ্ছে, দেন হচ্ছে আপনাকে সেন্ড মানি বাটনে প্রেস করে ধরে রেখে কাজ করতে হচ্ছে। মানে 6 থেকে 7টা স্টেপে আপনি আপনার অ্যাপস থেকে আপনি আরেকজনকে সেন্ড মানি করতে পারতেছেন। তো এই যে একটা কাজ, এই কাজটা একজন ক্লায়েন্টের জন্য 6টা স্টেপে হয়ে গেল। এখন অন্য একজন ইউএক্স ডিজাইনার যদি এই স্টেপটাকেই মাত্র 4টা কিংবা 5টা স্টেপের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে বিকাশ অ্যাপ আর চলবে না। পাবলিক তখন ওইটার মধ্যে চলে যাবে, কারণ সেটার মধ্যে আমার সহজ লভ্যতা বেশি হচ্ছে, আমি সহজভাবে করে ফেলতে পারতেছি। তো এই যে একজন ইউজারের জন্য একটা সাইট বা অ্যাপস বা এই কাজগুলা কতটা সহজে সে ভোগ করতে পারবে, এই কাজগুলো মূলত একজন ইউএক্স ডিজাইনার করে থাকে। আর এই যে বিকাশ অ্যাপের যে ইন্টারফেসটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, লাল কালার সাদা কালার, হ্যাঁ, কোথায় ক্লিক করলে কোন স্ক্রিনটা আসতেছে, ওইখানে কি কি বাটন আছে, কি কি লেখা আছে, হ্যাঁ, নিচে দিয়ে আবার কি কি ব্যানার যাচ্ছে, এই ডিজাইনের পার্টটা হচ্ছে একজন ইউজার ইন্টারফেস অর্থাৎ ইউআই ডিজাইনারের কাজ। আমি কি আপনাদেরকে বুঝিয়ে পারছি বিস্তারিতভাবে? জি ভাইয়া। কারো কি কোনো প্রশ্ন আছে, থাকলে হাত তুলতে পারেন। আচ্ছা, সো আপনি যদি ওই ইউএক্স পার্টটার জন্য মনে করেন যে হ্যাঁ আপনি আহ, মানুষের কোনো কাজকে সহজভাবে তৈরি করার ক্ষমতা আছে, বা মনে করেন যে না আমি এরকম চাইলে পারবো, দেন আপনি ওইটার মধ্যে জয়েন হতে পারেন। বাকি যেহেতু আমরা ডিজাইনার, সো ডিজাইনার হিসেবে আমাদের ইউআইটা করাই চলে, কারণ এইটার মধ্যেও একটা সহজলভ্যতা আছে। কিরকম, ওই ইউএক্স যিনি ডিজাইনার উনি হচ্ছে পুরো ইন্টারফেসটা করে দেয়, আমাদের স্কেচ করে দেয়, যেটাকে লো ফিডেলিটি বা লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমে বলা হয়। সো ওইটা নিয়ে আমি আলোচনা করব। সো ওই স্কেচ করে দেয়, আপনাদের যদি সহজভাবে বলি, ইউএক্স ডিজাইনার হচ্ছে স্কেচ করে দেয় কোথায় আইকন বসবে, কোথায় কি বসবে না বসবে। সো এই সমস্ত বিষয়গুলো ইউএক্স ডিজাইনার করে দেয়, ইউআই ডিজাইনার শুধু ওইখানে আর কি একটু নাড়াচাড়া করে, কোন কালারটা দিবে, কিভাবে করবে, কতটুকু সাইজ দিবে, এটা হচ্ছে ইউআই ডিজাইনার করে। মানে একটু যদি দেখায় আপনাদের, তাহলে আপনারা একটু একটু ভালোভাবে বুঝতে পারবেন। লো ফিডেলিটি ওয়্যারফ্রেমস, এই যে। তো কেউ যদি আপনাকে এরকম ভাবে একটা স্কেচ করে দেয়, যে এবং বলেও দেয় এখানে ব্যানার বসবে, এখানে শর্ট ব্যানার, এখানে হচ্ছে টেক্সট ইনফরমেশন লেখা, এখানে বড় একটা ব্যানার, এখানে অ্যাবাউট আস সেকশন, এরকম যদি কেউ স্কেচ করে বলে দেয়, আমাদের কি কোনো প্রবলেম হওয়ার কথা এখানে হচ্ছে ড্রয়িং করার জন্য? বা এই ডিজাইনটা দেখেন, আরো ভালো মতো বুঝতে পারবেন। সো এখানে দেখেন, এই যে প্রথম যে ইমেজটা, আমি একটু ইমেজটাকে ইলাস্ট্রেটরে নেই। সো এই প্রথম যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লো ফিডেলিটি ওয়্যারফ্রেম। সো এই যে স্কেচ, লো ফিডেলিটি ওয়্যারফ্রেম, হাই ফিডেলিটি ওয়্যারফ্রেম। সো এখানে স্কেচ করা হয়েছে, এটা হচ্ছে বলে দিছে লোগো থাকবে, এখানে কোন একটা আইকন, এখানে লেখা ডট বাটন, এখানে কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ অ্যাকশন বাটন। সো এরকম ভাবে বলে দিছে, স্কেচ করে দিছে। তো ওইটাকে ফার্স্টে হচ্ছে এরকম ভাবে একটা করলাম যে দেখেন আপনার অনুযায়ী এই যে এতটুকু সাইজের মধ্যে আমি
আইকন বসাবো, এতটুকু সাইজের মধ্যে আমি লেখা বসাবো, দেখেন এটা ঠিকঠাক আছে কিনা। যদি সে বলে ভাইয়া না, কথা হ্যাঁ, বুঝি না, বাকিদের কি কথা শুনতে প্রবলেম কথা হচ্ছে বুঝি না। প্রিয় দেশবাসী? ভাইয়া কথা ক্লিয়ার আসতেছে না। কি বলেন? জি ভাইয়া, কথা একটু আটকে আসতেছে। আচ্ছা, এখন কি ঠিকঠাক আছে? এখন তো ঠিকঠাক থাকার কথা। জি ভাই, এখন ঠিক আছে। কারণ মোবাইল দিয়ে আমি জয়েন আছি, মোবাইলে যদি প্রবলেম হয় আপনাদের হতে বলি, কারণ মোবাইল দিয়ে আমি অন্য একটা নেটওয়ার্ক দিয়ে জয়েন। আচ্ছা যাই হোক, প্রবলেম হইতেই পারে। ওকে, সো এটা যদি কনফার্ম করে যে হ্যাঁ সাইজ টাইজ সব ঠিকঠাক আছে, তারপর হচ্ছে ওই ইনফরমেশন অনুযায়ী বা ডকুমেন্ট অনুযায়ী আমরা তাদেরকে একটা ফাইনাল আউটপুট দিই এভাবে করে, এবং এর পরে হচ্ছে একটু কারেকশন চেঞ্জ চলতে থাকে। সো এইভাবে হচ্ছে কাজগুলো হয়। এই বিষয়গুলো হচ্ছে সব ওই ইউএক্স ডিজাইনার হচ্ছে প্রোভাইড করে, আমরা শুধু এইভাবে করে ডিজাইন করে তাদেরকে প্রোভাইড করি। এই হচ্ছে ইউআই ডিজাইনারদের অংশ। আশা করি আপনারা এখন আরো ভালো মতো ক্লিয়ার হইতে পারছেন। ওকে, সো ইউআই এর যে ডিজাইনটা থাকে বা একটা ওয়েবসাইট যে ডিজাইনটা করতে হয়, সো এই ডিজাইনটা বা এই সেক্টরটা আসলে ভ্যালুয়েবল কেন বা এত গুরুত্ব কেন? আমরা ডিজাইন সেক্টরে হয়তো বা কোন একটা কাজ পাই $10 থেকে শুরু বা $20 এরকম দেখা যায়। ম্যাক্সিমাম যদি আমাদের কাজ করি আমাদের ডিজাইন সেক্টরে শুধুমাত্র এই যে অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর হয়তো বা লোগোর ক্ষেত্রে হায়েস্ট বাজেট থাকতে পারে, বাট এমনিতে অ্যাভারেজে দেখা যায় 1-150-র উপরে বেশি কোনো কাজ যায় না। সেটাও ম্যাগাজিনের ক্ষেত্রে হইতে পারে। কিন্তু একটা ইউআই ডিজাইন, ইউএক্স না, ইউআই ডিজাইন করে দিয়েও আপনি মানে ডিজাইনটা করে দিছেন, ইউএক্স থেকে ওয়্যারফ্রেমটা নিয়ে আপনি ডিজাইনটা করে দিছেন। এই ডিজাইনটা করে দেওয়ার মাধ্যমে আপনি দেখা যায় $200-300-400 অনায়াসে চার্জ করতে পারবেন। আর যদি ফুল ইউএক্সটা করে দেন তাহলে তো প্রজেক্ট প্রায় আরো বেশি, $2-3 হাজার মতো হয়ে যায়। আর যদি শুধু ইউআই করেন তাহলে হচ্ছে এরকম বাজেট থাকে। তা আবার পেজের উপরে ডিপেন্ড করে আপনি কয়টা পেজ তাকে ডিজাইন করে দিবেন। যদি এরকম পেজ হিসেবে থাকে অনেক সময় দেখা যায় পেজ হিসেবে $50 করে চার্জ করা হয়, দেখা যায় জাস্ট একটু পরিবর্তন হয়েছে। দেখা যায় আমি সেন্ড মানিতে ক্লিক করলাম, পড়ার স্ক্রিনটা কোথায় যাচ্ছে, সেন্ড মানি আইকনটা বাদে সব আইকনগুলো সেম থাকতেছে, জাস্ট একটু উপর নিচ করা হয়েছে। এতটুকু পরিবর্তনের কারণে দেখা যায় ওই পেজের জন্য এক্সট্রা আরো $50 চার্জ করা হয় আর কি। তো এইভাবে করে ইউআই ডিজাইনটা আর কি মার্কেটে ডিমান্ডেবল। আর এটা মনে না যে ইন ফিউচারে কোনো দিন ধ্বংসের দিকে যাবে, যদি একদম সরাসরি বলে, এটা আরো বাড়বে, বৃদ্ধি পাবে। কারণ ওয়েবসাইট এগুলার কাজ দিন দিন বাড়বে, এআই দিয়ে এগুলা এখন পর্যন্ত এরকম যায় না আমার জানা মতে যে ওই সাইটে এতভাবে হামলা করা হয়েছে কিনা, ডিজাইনারদের উপরে যেরকম ভাবে হামলা করা হচ্ছে আর কি। একটা সাইট ওয়েবসাইট বা হচ্ছে একটা অ্যাপ ওয়েবসাইট বা এগুলা যেগুলো আছে এগুলা যদি আপনি করতে যান, সো এগুলা করতে গেলে আপনার কিছু বিষয় নজরে রাখতে হয়। তো এই নজরের বিষয়গুলা যদি আমি একটু বলি, আপনাদের একটু দেখাই। সো কই গেল, আচ্ছা, একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে কারণ আপনাকে ক্লায়েন্ট দেখা যায় বললো যে ভাই আমার একটা পণ্যর সেল করব বা এই হচ্ছে আমার প্রতিষ্ঠানের ডিটেলস, আমি হচ্ছে চাল ডালার মতো একটা ব্যবসা করি, তো এরকম ভাবে আমার এই প্রোডাক্টগুলো আছে, তুমি এগুলো দিয়ে আমার একটা ওয়েবসাইট তৈরি করে দাও। তো এইটুকু হয়তো ডিটেলস মানে ওভারঅল তা থেকে জানা যাবে। আরও কিছু সে প্রোডাক্ট ইমেজ দিবে, ইনফরমেশন দিবে, সেগুলো অনুযায়ী আমরা কাজ করব। আর বাকি হচ্ছে একটা ওয়েবসাইট যদি ডিজাইন করতে হয় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হয়। তো এই বিষয়গুলোর মধ্যে প্রথম তো হচ্ছে আপনি যে ফিচার্সগুলো থাকে, প্রথমত হচ্ছে আপনি কন্টেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস একটা বিষয় রাখতে হয়। এই বিষয়টা কি? এটা হচ্ছে যে আমরা তো অ্যাডমিন প্যানেল সম্পর্কে জানি। অ্যাডমিন প্যানেলটা হচ্ছে যেই
প্যানেলটা থেকে আপনি নিজে হচ্ছে সমস্ত পুরো ওয়েবসাইটটা হ্যান্ডেল করতে পারবেন, কোথাও কোনো এরর হয়েছে কিনা, কোথাও কোনো প্রোডাক্ট অ্যাড করতে হবে কিনা, বা হচ্ছে পেমেন্টের যে বিষয়গুলো সব কিছু আপনি নিজে অ্যাডমিন হিসেবে যে কাজ করতে পারবেন সেই পেজের যে বিষয়টা ওইটা হচ্ছে আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস বলে থাকি। এরপর হচ্ছে আমাদের প্রমোশন অ্যান্ড ডিসকাউন্ট কোড টুলস, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হয় যে প্রমোশন কোথায় থাকবে, কতটুকু অংশে জুড়ে থাকবে, পুরো পেজ জুড়ে প্রমোশনের অ্যাড চলবে কিনা বা অংশ থাকবে কিনা, এই বিষয়গুলো আমাদের আহ, জেনে কাজ করতে হয় বা হচ্ছে আমরা ওইভাবে বুঝে কাজ করতে হয়। তারপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা যে বিষয় সেটা হচ্ছে চেক আউটের একটা বিষয়। চেক আউট বিষয়টা কি, আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে যান সেখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনি দেখলেন, জাজ করলেন, বুঝলেন, আপনার একটা প্রোডাক্ট পছন্দ হইলো, সেটা অ্যাড টু কার্টে করলেন, কিন্তু এতক্ষণ ঘাটাঘাটি করার পরেও আপনি সেই ওয়েবসাইটটা থেকে আপনার পণ্যটাকে অর্ডার করতে পারতেছেন না। অ্যাড টু কার্টে যে প্রোডাক্টটা যুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু আপনি হচ্ছে সেটাকে অর্ডার করতে পারতেছেন, কিংবা এমনভাবে ওয়েবসাইটটাকে সাজানো বা গোছানো হয়েছে কিভাবে ওই প্রোডাক্টটা অ্যাড টু কার্টে যুক্ত করতে হয় বা হচ্ছে অর্ডার করতে হয় সেই প্রসেসটা নর্মাল একজন ইউজারের জন্য খুবই টাফ করা হয়েছে, যার কারণে একজন নর্মাল ইউজার সেখানে গিয়ে বুঝতেই পারতেছে না যে সেখানে সে প্রোডাক্টটাকে অর্ডার করবে কিভাবে। তো এই বিষয়টা যদি নাই থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়েবসাইটটা দিয়ে কোনো কাজ হবে না, তখন কিন্তু ওয়েবসাইটটা পুরোই ভ্যালু জিরো। তো এই বিষয়টা আমাদের দেখে শুনে কাজ করতে হয়। তারপর হচ্ছে আমাদের এই যে এসইও ফ্রেন্ডলির বিষয়টা, আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা যদি এসইও ফ্রেন্ডলি না হয়, মানে আপনি একটা ওয়েবসাইট রেডি করছেন, এখন মানুষ এটা সার্চ করেও খুঁজে পাচ্ছে না, তাহলে তো আমার লাভ নাই। সো এই বিষয়গুলো আমি দেখা যায় আমি আমার ওয়েবসাইটের ডিজাইনের মধ্যে এমন একটা কিছু রাখছি যেটা খুব অনায়াসে গুগলে চলে আসতেছে বা সার্চ করে মানুষ পাচ্ছে, ওই বিষয়গুলো ডিজাইনার বা ইউএক্স এর মধ্যে আমাদের রাখা উচিত, অন্যথায় আমাদের সাইটটা আসলে এরকম ভাবে কার্যকারিতা হারাবে। তারপর হচ্ছে আমাদের রিপোর্টিং টুলস বা কাস্টম রিপোর্ট ফিচার। আপনার এই যে আপনি ঢুকলেন ওয়েবসাইটে, এখন ভালো হয়েছে না খারাপ হয়েছে এই বিষয়গুলো যদি আপনার ফিডব্যাক বা রিভিউ সেকশনগুলো না থাকে ওয়েবসাইটগুলোর মধ্যে, তাহলে একটু ঝামেলা হয়। মানে রাখতেই যে হবে বিষয়টা এমনটা না, আমি জাস্ট বলতেছি ওভারঅল বিষয়গুলো যে হ্যাঁ এই বিষয়গুলো আমাদের রাখা উচিত, বা শুরুর দিকে এগুলো যদি রাখি তাহলে হয়তো বা ওয়েবসাইটটা একটু বেশি ভালো হয়। দেন হচ্ছে আমাদের হচ্ছে ব্লগ বা আর্টিকেল সেকশন। সো এই সেকশনটা অনেক সাইটে রাখে আবার অনেকে রাখে না, এটা এক্সট্রা সেকশন বলা চলে, যে আপনার প্রোডাক্টের কোনো ব্লগ সেকশন আপনি তৈরি করতে চান সেগুলো আছে কিনা বা নাই, সেগুলো আপনি রাখতে চাইলে রাখতে পারেন, না রাখতে চাইলে নাই। দেন হচ্ছে আরেকটা বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা চেক আউটের মধ্যে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং ফিচার্স বা ইন্টিগ্রেশন। সো এই বিষয়টা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, যে আপনার এই যে এখান থেকে অনেক সাইটে দেখবেন যে প্রবেশ করলেই আপনার কাছ থেকে ইমেল চাচ্ছে, বা আপনি যখন অ্যাড টু কার্টে যাচ্ছেন সেখান থেকে আপনার ইমেল দিতে বলতেছে, মানে আপনার প্রোডাক্ট অর্ডার দিতেছেন সেখান থেকে আপনার ইমেলটা তারা নিয়ে নিচ্ছে, এবং পরবর্তীতে দেখা যায় আপনার ওই ইমেল স্প্যাম মেসেজ বা ইমেল অনেকগুলো আসছে, তাদের কোনো প্রোডাক্টের অফার থাকলে, তাদের কোনো প্রোডাক্টের প্রমোশন থাকলে সেই বিষয়গুলো আপনি দেখা যায় স্প্যাম মেসেজে ইমেলে আপনি পাচ্ছেন। তো এই বিষয়গুলো করতে হয় ইমেল মার্কেটিং করার জন্য। আর তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমাদের মাল্টিপল পেমেন্ট অপশন অবশ্যই রাখতে হয়। এখন একটা ওয়েবসাইট আপনি গেলেন খুব সহজে, এখন দেখা যায় সেখানে আসলে ক্যাশ টাকা ছাড়া তারা কোনো কিছু করেই না, তাহলে কিন্তু ঝামেলা অনলাইনের ক্ষেত্রে। আবার দেখা যায় শুধুমাত্র আপনার বিকাশ দিয়ে রাখছে, কারণ ডেবিট কার্ড তো দেয়ই নেই, ক্রেডিট কার্ডের কোনো সুবিধা নেই। তো এই ক্ষেত্রে কিন্তু অন্যান্য ইউজারদেরকে আমরা কিন্তু হারায় ফেলবো, মানে আমাদের যারা ইউজার আছে, এখন প্রোডাক্টটা আপনার খুব এলিগ্যান্ট বা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট, এখন প্রিমিয়াম প্রোডাক্টটা তার আপনার নর্মাল শ্রেণীর মানুষকে টার্গেট রাখলে হবে না, টার্গেট রাখতে হবে আপনার হাই ক্লাসের লোকদের। এখন আপনি সেখানে শুধুমাত্র বিকাশ দিয়ে রাখছেন বা এরকম একটা প্রসেস দিয়ে রাখছেন, নগদ বা ডাচ বাংলা রকেট দিয়ে রাখছেন, আর কোনো পেমেন্ট মেথড আপনি দেন নাই, তো ওনারা আপনার এখানে পেমেন্ট করবে কিভাবে, যেখানে হচ্ছে হাই ক্লাস লোকরা সব ক্রেডিট কার্ড ইউজ করে বা ডেবিট কার্ড বা ভিসা কার্ড, এরকম বিভিন্ন ব্যাংক রিলেটেড কার্ড ইউজ করে, আপনি এরকম কোনো মেথড সেখানে অ্যাডই করে নাই, তো সেখানে কিন্তু সবকিছু করার পরে তারা কিন্তু আপনাকে এরকম করতে পারবে না। বাকি অ্যাপেল যদিও কিডনির সিস্টেম রাখে অনেক সময়, আপনার চাইলে কিডনি দিয়েও অ্যাপেল কিনতে পারবেন, মেথড আছে। তো এরকম চাইলে আপনি কিডনি, চক্ষু, হাত পায়েরও মেথড রাখতে পারেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দ্য অ্যাবিলিটি টু স্কেল অ্যান্ড অ্যাড নিউ ই কমার্স ফিচার্স। এখন আপনি আপনার ওয়েবসাইটে সেই আদিকাল যুগ থেকে একটা প্রোডাক্ট উঠায় রাখছেন, তো রাখছেনই, সেই প্রোডাক্টের কোনো আতা পাতা নাই, ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে, এখন ওটা আপনার ওয়েবসাইটের মধ্যে ফিচার হয়ে আছে।
এখন ওইটা যদি আপনি অ্যাক্সেস করতে না পারেন বা এডিটের যে বিষয়টা বা ওইটা রিমুভ করে অন্য একটা প্রোডাক্ট ওখানে উঠানোর ব্যবস্থা নাই, ঝামেলা হইতেছে যেটা অ্যাডমিন প্যানেলের সাথে সম্পর্কিত, তো ওইটা যদি আপনার ডিজাইনের মধ্যে ওরকম সহজলভ্যতা না আসে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি খুব কম হবে। সো ওভারঅল এই হচ্ছে কয়েকটা বিষয় যেগুলো মাথায় রেখে আসলে আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়। তো এই হচ্ছে আর কি বিষয়। বাকি একটা ওয়েবসাইট এইগুলো মাথায় রেখে যখন একটা ওয়েবসাইট করা হয়, তো ওই ওয়েবসাইটটা আসলে কি রকম হয় বা ওই একটা ওয়েবসাইটের মধ্যে আরো কি কি অপশন থাকতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, সো একদম টপ টু বটম একটা ওয়েবসাইট এখানে আছে। এটা যদিও কোনো ওয়েবসাইট না, এটা জাস্ট একটা ডিজাইন। এই দেখেন একদম টপ টু বটম এটা জাস্ট একটা ইমেজ, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু এটা একটা ওয়েবসাইট, তাই না? মনে হচ্ছে যে এখানে ক্লিক করলে কোথাও মনে হয় আমাকে নিয়ে যাবে, এখানে আমার ভিডিও প্লে করলে মনে প্লে হবে, আবার এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা কোনো একটা ওয়েবসাইট না, এটা হচ্ছে একটা ডিজাইন, যে ডিজাইনটা ইউআই ডিজাইনের কাজ। সো আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করে নিই, এই যে এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা লোগো আছে, এখানে কালার আছে, আইকন আছে, হ্যাঁ, টেক্সট আছে, এখানে দেখেন ইউআইটা সহজ কেন আমি একটু বলি। আমরা ফ্লায়ার, ব্রোশার, বিজনেস কার্ড কিংবা লোগো বা যতগুলো কাজ করছি, ম্যানিপুলেশন, এই যে হাবিজাবি কাজগুলোর মধ্যে অনেক টুলস, অনেক বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হইতো। কিন্তু এই ইউআইটা সহজ এই কারণে, কারণটা হচ্ছে এটার মধ্যে আপনি ডিজাইন জানেন বিধায় যে আপনার সব কালার নিয়ে আসতে হবে, সব টুলস নিয়ে আসতে হবে, এরকমটা কখনোই না। এটার মধ্যে অনেক সময় দেখা যায় মাস্কিং এর পার্টটাও থাকে না। মাস্কিং তো আমরা করছি, তাই না? কোনো একটা ইমেজকে মাস্ক করে দেওয়া, সেই পার্টটাও বা হচ্ছে ওই যে ফেডেড করে দেওয়া, এরকম বিষয়টা অনেক ওয়েবসাইটে থাকে না। তো এটা যদি বলি একদম সহজ ভাষায়, টেক্সট, আইকন, শেপ, ডিজাইন শেষ। আপনি ফিগমাতে গেলে এই 4-5টা টুলস ছাড়া আর কোনো টুলসও পাবেন না, ওটা ফিগমা ক্লাসে গেলে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন এই যে কিছু আইকন এবং টেক্সট, এই যে শেপ, এছাড়া আপনি আর কিছু পাবেন না। দেখেন ইমেজ, এখানে এই যে আইকন, এখানে ইমেজ, টেক্সট, আবার এখানে দেখেন আইকন, টেক্সট, পিছনে ইমেজ দেওয়া, এখানে যে শেপ, এখানে টেক্সট, ইমেজ, এগুলো 4টা পার্টে ভাগ করা আছে, এখানে যে আইকন, এগুলো ছাড়া দেখেন এই ওয়েবসাইটটার মধ্যে যে আবার আইকন চলে আসে, এখানে আবার টেক্সট চলে আসে। দেখেন এমন কোন শেপ এখানে নাই যেটা আসলে আমরা পারবো না, বা খুব ক্রিটিক্যাল একটা শেপ দিয়ে রাখছে ভাইয়া। আমরা যখন ফ্লায়ারে বা ব্রোশারে দেখতাম, বিজনেস কার্ডের মধ্যে দেখতাম খুব কঠিন একটা শেপ তৈরি করে রাখছে, সেটা পেন টুল দিয়ে করতে হয় না কি করে করতে হয় সেটা জানা না। ও ভালো কথা, যেটা বলতে চাইছিলাম যে এখানে কিন্তু পেন টুলের ইউজ একদম নাই বললেই চলে। ইউআই ডিজাইনগুলোর মধ্যে পেন টুলের ইউজ একদম খুবই কম, সর্বোচ্চ দেখা যায় খুব হাই ওয়েবসাইট না হলে সেখানে পেইন্ট টুল ইউজ নাই বললে চলে। যেমন এই সাইটটার মধ্যে দেখেন, এই ডিজাইনটার মধ্যে দেখেন, এমন কোন ডিজাইন আছে কিনা আমার এখানে চোখে পড়ে না যেটা করতে পেইন্ট টুলের প্রয়োজন হয়েছে। একদম টপ টু বটম আপনারা নিজেরা দেখেন, কোনো কিছু করার জন্য পেইন্ট টুলের কোনো প্রয়োজন হয় নাই। সর্বোচ্চ এটা যদিও পেইন্ট টুল দিয়ে করার কোনো দরকার নাই, এই যে এই অংশটুকু, এটা আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি ইজিলি ভাবে করে ফেলতে পারবেন। একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাড করে জাস্ট উপরে উঠায় দেন, এখানে একটু রাউন্ড করে দেন, কর্নার দুইটা ধরে আপনার কাজ শেষ। সো পেন টুলের এখানে কোনো প্রয়োজনই নাই। সো এটা আমাদের এই গ্রাফিক ডিজাইন সেক্টর থেকে খুবই সহজ। এখন আবার এটা মনে করেন না যে ভাই তাহলে আমি আগেই থেকে ইউআই ইউএক্সটা শিখতাম, আমার জন্য হয়তো ভালো ছিল। না, আপনি ইউআই ইউএক্স বলেন, মোশন বলেন, কেন অন্য সেক্টর বলেন, আপনার ডিজাইন জানা থাকা লাগবে। আপনার এখন ডিজাইন জানা ভালো, আপনার ডিজাইনের সেন্স ভালো, আইডিয়া ভালো, আপনি এখন ইজিলি ভাবে ইউআই ইউএক্সটাতে সুইচ করেন। আপনার কাজ করতে যেখানে লাগতো আগে 1 বছর, এখন হয়তো 6 মাস সেখানে সময় দিলে আপনার হচ্ছে কাজটা শিখা হয়ে যাবে। তো এই হচ্ছে আর কি বিষয়। তো এই একটা ডিজাইনের মধ্যে কি কি পার্ট থাকে আমি একটু বলে নিই। এখানে বিভিন্ন সেকশনের নাম রাখা হয় বা রাখা হয়েছে আমাদের ডিজাইনারদের সুবিধার্থে। কারণ একজন ইউজারের কাছে, একজন ক্লায়েন্টের কাছে এইখানে হচ্ছে লোগো, আচ্ছা এখানে হচ্ছে নাম, আচ্ছা ঠিক আছে, আমার কি দরকার, প্রোডাক্ট দরকার, ক্লিক করলাম, ওকে প্রোডাক্টে দিলাম, অ্যাড করলাম, ডান, শেষ। কিন্তু আমার জন্য কেন প্রত্যেকটা সেকশন নাম জানা দরকার? কারণ আমি যখন এডিট করব, যখন কাজ করব, এই জন্য হচ্ছে আমার প্রত্যেকটা সেকশন নাম জানা দরকার। যেমনটা হচ্ছে প্রথমটা যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টপ বার।
দেন এইখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফিচার্স বার, এটা হচ্ছে আপনার মেনু বার। ফিচার্স বার হচ্ছে এই যে এটা, যেখানে আপনার নাম্বার বা হচ্ছে তাদের কি সার্টিফাইড এরকম কিছু ইনফরমেশন টুকটাক থাকে। আর একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের আইকন বা হচ্ছে ইনফরমেশন এরকম, এগুলোকে বলা হয় টপ বার। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন মেনু বার, এখানে হোম পেজে ক্লিক করলে কি হইতো, যদি আমি এখানে ক্লিক করতাম, যদি এটা আসলে ওয়েবসাইটে রানিং থাকতো, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন বার আসতো। যেমনটা আমি যদি এখানে দেখাই, এই দেখেন এখানে কিন্তু বিভিন্ন ড্রপ ডাউন বার আসছে। আমি যদি ফুডে ক্লিক করি, এই যে ফুডে ক্লিক করলে ড্রপ ডাউন বার আসে না? আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাইয়া। জি ভাইয়া। সো এটার মধ্যে হয়তো বা ক্লিক করলে আমার ওইরকম ড্রপ ডাউন বারগুলো আসতো। সো এটা হচ্ছে আমার মেনু বার। সো এই যে এই তিনটা সেকশন মিলে নাম দেওয়া হয়েছে হেডার সেকশন। এখন সব ওয়েবসাইটে যে তিনটা পার্টি থাকে এমনটা না, কিন্তু এইটার মধ্যে মোটামুটি সব অংশগুলোই রাখা হয়েছে, এই জন্য আমি এটা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। তো অনেক সময় দেখবেন যে লোগোটা আছে আর এইখানে হচ্ছে এই যে এই মেনু বারটা আছে। সো আবার অনেক সময় এগুলো উপরে থাকেও না, এগুলো নিচে দিয়ে দেয় আর কি। তো এই অংশটুকু, এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্ট মিলে যে নামটা হয় সেটাকে বলা হয় হেডার সেকশন। দেন আমরা যে কোনো ওয়েবসাইটে যাই না কেন, প্রথমেই আমাদের একটা ইমেজ বা একটা অংশ বা কোটেশন চোখের সামনে পড়ে। হ্যাঁ, দেখা যায় যদি আমরা অ্যাপেলের ওয়েবসাইটটার মধ্যে যাই, সবার প্রথমে যে 16 প্রো ম্যাক্সের বা 16 প্রোর একটা অ্যাড বা অংশ এখানে দেওয়া। সো এটার মধ্যেও এরকম ভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি যান না কেন, এরকম ভাবে একটা হাইলাইটেড সবার প্রথমে থাকে। তো ওইটাকে বলা হয় আমাদের হিরো সেকশন। যেমন এখানে অ্যাপেলের এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, ঠিক তেমনি ভাবে এখানে এই যে যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এই সেকশনটাকে বলা হয় হিরো সেকশন, যেটা হচ্ছে মেইন সেকশন। এরপরে আপনি যতগুলো সেকশন পাবেন এগুলোকে জাস্ট সেকশন 1, সেকশন 2, সেকশন 3 হিসেবে কাউন্ট করা হয়। ক্লায়েন্ট অনেক সময় বলে দেয় যে আমার 4 থেকে 5টা সেকশন হলেই হয়ে যায়। অনেক সময় ওয়েবসাইটগুলো দেখবেন যে ওপেন করলেই নিচে একটু যান, যাওয়ার পরে দেখবেন যে শেষ হয়ে গেছে, এখানে ফুটার বার চলে আসে, মানে 3-4টা সেকশন তারা অ্যাড করে অনেক সময়। হ্যাঁ, মিনিমাম 3-4টা সেকশনে হয়। হেডার সেকশন, তারপর হচ্ছে আপনার হিরো সেকশন, এখানে একটা সেকশন, হ্যাঁ 4টা সেকশনের মতো থাকে, এছাড়া তো হয় না। সো এইরকম অনেক সময় দেখবেন যে আরো 10-12টা 13টা 14টা 15টা সেকশন থাকে এভারেজে। তো এ হচ্ছে আমাদের হিরো সেকশন। নামগুলো একটু মনে রাখেন, আপনাদের জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে এইটা আরেকটা সেকশন, এটা আমরা সেকশন 2 হিসেবে কাউন্ট করতে পারি। এটা হচ্ছে আমরা সেকশন 3 হিসেবে কাউন্ট করতে পারি। আর অনেক ওয়েবসাইটে দেখবেন যে কর্নারে বা মিডল পার্টে এরকম কিছু পার্ট চলে আসে, যেখানে আপনাকে ইমেল দিতে বলে বা হচ্ছে গেট এ কোড লেখা থাকে, আপনাকে এরকম ফোন নাম্বারে কল দিতে বলে। সো এই সেকশনগুলোকে বলা হয় কল টু অ্যাকশন, যেটা আমি আগে বলছি, এটা আমার ওয়েবসাইটের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। সো এই কল টু অ্যাকশন বাটন, সেটা হইতে পারে ডিসকাউন্টের জন্য বা হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্টকে বাই করার জন্য ক্লায়েন্টকে বারবার পোক করা হচ্ছে, এরকম কোনো একটা বিষয় এখানে থাকতে পারে। সো এই হচ্ছে আমার কল টু অ্যাকশন বাটন। সো এটা হচ্ছে 4টা সেকশন পরে আসলো। যেমন হচ্ছে এটা যদি হিরো সেকশন ধরি, সেকশন 2, সেকশন 3, সো সেকশন 3 এর পরে হচ্ছে এটা চলে আসে। দেন এটা হচ্ছে আমার সেকশন 4। সো এরপরে হচ্ছে আমাদের একটা রিভিউ বা হচ্ছে আপনার পোর্টফোলিও সেকশন থাকতে পারে, যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, যেমন এটা যদি আমি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট হিসেবে ধরি, তো আমার আমার প্রতিষ্ঠানের জন্য আমি কোথায় কোথায় প্রজেক্ট কমপ্লিট করছি বা আমার প্রিভিয়াস কাজগুলো কি, সেগুলো আমি একটা ডেমো এখানে আমি রাখতে পারি। ক্লায়েন্টরা এসে আমার ওয়েবসাইট যদি ভিজিট করে, তারা হচ্ছে এখানে আমার প্রিভিয়াস কাজগুলো সম্পর্কে জানতে পারবে। এই যেরকম এখানে এই ডটগুলো রাখার মানে হচ্ছে এইভাবে যদি আমি ডানে বামে স্লাইড করি, তাহলে এখানে ডানে বামে আরো আমি আমার প্রিভিয়াস কাজগুলো দেখতে পারবো। এই জন্য হচ্ছে এখানে এই বিন্দুগুলো রাখা হয়েছে। তারপর হচ্ছে আপনি একটা ভিডিও সেকশন রাখতে পারেন আপনার ওভারঅল প্রতিষ্ঠানের থিম নিয়ে, বা প্রতিষ্ঠানের একটা ওভারঅল রিভিউ নিয়ে আপনি একটা ভিডিও সেকশন এখানে রাখতে পারেন। আর পরেরটা হচ্ছে, এটা হচ্ছে টিকা সেকশন, আপনি কি কি প্রজেক্ট কমপ্লিট করছেন বা কতগুলো আপনার সম্পূর্ণ হয়েছে, কতটুকু লাভবান হয়েছেন, এরকম বিষয় আপনার এখানে থাকতে পারে, যেগুলো হচ্ছে কাউন্টডাউন হতে থাকে, যে এখানে 737 আপনি যদি 2 ঘন্টা পরে এখানে আবার রিফ্রেশ দিয়ে এই সাইটটাতে ঢোকেন, এটা হয়ে গেছে 738, এরকম ভাবে হইতে পারে। এটা একটা টিকা সেকশন থাকতে পারে। এরপর হচ্ছে যে আপনার একটা টেস্টিমোনিয়াল সেকশন, বা হচ্ছে ক্লায়েন্টরা বা হচ্ছে আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে অন্যান্য মানুষ আপনার এখানে কিরকম রিভিউ দিচ্ছে, এরকম একটা সেকশন এখানে থাকতে পারে। এরপর হইতে পারে ব্লগ সেকশন, এরকম ব্লগিং সেকশন হইতে পারে। এখানে দেখেন এই যে আবার কল টু অ্যাকশন বাটন কিন্তু চলে আসছে।
যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি কল টু অ্যাকশন বাটন এখানে রাখছি। এরপর হচ্ছে কোনো ব্লগিং সেকশন হতে পারে, ওই যে আর্টিকেলের মতো, যে আপনি কোনো একটা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তাদেরকে জানাতে চাচ্ছেন, সেটা করতে গিয়ে আপনার কতটুকু সময় লাগছে, কি কি পদক্ষেপ ইউজ করছেন, এরকম কিছু ব্লগ বা নিউজ সেকশন আপনার এখানে থাকতে পারে। এরপর আবার হচ্ছে কল টু অ্যাকশন বাটন চলে আসে, দেন হচ্ছে আপনার একটা ফুটার সেকশন চলে আসে। সো এ হচ্ছে একটা ওভারঅল ওয়েবসাইটের মধ্যে থাকার বিষয়। বিষয়গুলো কি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে? প্রিয় দেশবাসী, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। যতটুকু বোঝা যাচ্ছে আপনারা হয়তো বা হাল ছেড়ে দিছেন, অথবা মাঝখানে আপনাদের সাথে আমার একটা লম্বা গ্যাপ থাকার কারণে আপনাদের সাথে আবার ফেরত আসতে একটু সময় লাগতেছে। তো যে কোনো একটা হইতে পারে কি। না ভাই, শুরু থেকে যে রকমের ইন্সপিরেশন ছিল, এখন শেষ অবধি আপনার কাছ থেকে যে সেই কথা শুনতেছি, বুঝছেন, এই থেকে হাল ছেড়ে নাই দিতে না তো, চাইলেও মানে ছেড়ে নাই দেওয়ার তো মতন একটা কাজ নাই অবস্থা। তো। এই দেখেন ক্লাসের পরেও হচ্ছে এই যে আপনারা এই তিনজন কাজ জমা দিয়েছেন। ভাইয়া আমি কাজটা একটু লেটে জমা দিছি ভাই, 10 মিনিট, আমি যখন 10টা 10 12 বাজে তখন জমা দিছি, মানে ফেসবুক গ্রুপে। যদি একটু রিভিউ করে দিতেন, আমি বলতে এই যে আপনার চাইছিলাম, কাজটা পরে বলা এখানেই হয় না এবার। দেখা যাচ্ছে। সামিরা আপু সবার আগে আচ্ছা, একজনই কাজ জমা দিছে, এরপর হচ্ছে আপনারা জমা দিচ্ছেন আর কি। সামিরা আমি আপু আপনি আমি কি ভাই এই আছেন? সন্ধ্যার পর থেকে এশার নামাজ পড়ে কাজটা করছি আর কি। অথচ মাঝখানে দেখেন 4 দিনের মতো সময় ছিল, আজকে 5 দিন। তো এইভাবে করে ডেডলাইনে কাজ করলে এই অভ্যাসটাই থেকে যাবে, যেটা নিয়ে একদম ক্লাসের শুরুতে বলছিলাম। আচ্ছা, সামিরা আপু কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আপনার এই কাজটা যেহেতু একটাই কাজ জমা পড়ছিল, তো এটা নিয়ে আমি একটু, আজের সময় ছিল তো একটু ঘাটাঘাটি করছি আর কি। আপনাদেরকে যে কাজটা শিখাইছিলাম বা যে কাজটা দেখাইছিলাম সেটা কই গেল? সো ওইটা ছিল আমাদের এখানে। এটাও কিন্তু খুব কম ডিটেলস দিয়ে আমি দেখাইছিলাম, তাই না? কম ডিটেলস হয়তো আপনারা বুঝে উঠতে পারে না, কিন্তু আমার জানা মতে আমি যতটুকু শিখছি আমি আপনাদের এটা খুব, সরি, এটা আমি আপনাদের খুবই কম ডিটেলস দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের এই ম্যানিপুলেশন ডিজাইনটার মেন মাকসাদ ছিল এই সমস্ত ডিটেলস বেশি রেখে হচ্ছে ডিজাইনগুলো কমপ্লিট করা। আমরা কিন্তু এক প্রকার সোশ্যাল মিডিয়া ডিজাইন ইলাস্ট্রেটর দিয়ে করে ফেলছি অলরেডি। আমরা সেই 6 8 9 নাম্বার ক্লাসে আমাদের ওইটা ডান। তো ফটোশপে এসে আবার এই সোশ্যাল মিডিয়া ডিজাইন বা এই ফ্লায়ার ডিজাইন এরকম কেন করলাম, যেন আমরা ইন ডেপথে যেতে পারি, ডিটেলসগুলো অ্যাড করতে পারি। এইটা আসলে আপনাদের শেখানোর মেন উদ্দেশ্য ছিল। তো আপুর এখানে যে ডিজাইনটা আছে এইটা আপনি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারতেন। এটা করার জন্য ফটোশপের কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা একটা প্রোডাক্ট যেটা খুব ইজিলি ভাবে গুগলে, আমি যদি একটু সার্চ দিই, আমি ফার্স্টে দেখে ভাবছিলাম হয়তো চ্যাট জিপিটি দিয়ে আপনি করছেন। সো পরে দেখলাম যে না, আসলে চ্যাট জিপিটি না। সো এই প্রোডাক্টটা মনে করেন যে আমি সামা পাইলাম, সো পাইছি। এবং ব্যাকগ্রাউন্ডটা আপনার খুব সুন্দর, পিন্টারেস্ট থেকে আপনি নিছেন, আমি মেবি দেখছিলাম নিচে। সো এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, দেখেন এ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। এই যে, সো ব্যাকগ্রাউন্ডটা নিছি। মানে এটা করতে গেলে আমি কি করতাম, এই একটা ব্যাকগ্রাউন্ড নিছি, ফাইন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি প্রোডাক্টটা বসাইছি যেটা ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, হয়তোবা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপে হেল্প। এই যে উপরে যে বাবলটা, এটা ফ্রি পিকে ভেক্টরাই পাওয়া যায় অথবা পিএনজিও পাওয়া যায়, কাজ কিন্তু শেষ। সো এখানে এই ড্রপ শ্যাডো পাওয়া যায়। সো এটার মধ্যে কিন্তু যে ব্লারের বিষয়গুলা বা হচ্ছে এই যে লেয়ার মাস্কের বিষয়গুলা, সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটে ওঠে নাই। যদিও এটা ম্যানিপুলেট বলা চলে না, যেহেতু আমরা যে কাজগুলো শিখছি। সো ওইভাবে আমি আশা করছিলাম আপনাদের থেকে। সো এটা ইজিলি ভাবে ইলাস্ট্রেটর দিয়ে করা যেত। আপনি কি ইলাস্ট্রেটর দিয়ে করছেন এটা, না ফটোশপ দিয়ে করছেন আপু? তো আমি যে প্রসেসটা বললাম এটা সহজ ছিল না? তো যদি এরকম ভাবে একটু করতেন হয়তো বা আরো এখানে ডিটেলস অ্যাড করা যেত। যেমনটা হচ্ছে এটার সাইড দিয়ে হচ্ছে আপনার কিছু ঘাসপালা যাচ্ছে,
বা এরকম কিছু ম্যানিপুলেট করা যেত আর কি, আর একটু করা যেত, কিন্তু এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে যে সব ডিজিটাল হচ্ছে চ্যাট জিপিটিতে করা। কারণ চোখের সামনে এখন সব আমার সেগুলোই ভাসছে, সারাক্ষণ টাইমলাইন এগুলো থাকে তো। কিন্তু পরে দেখলাম যে না, আসলে চ্যাট জিপিটি না, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওরকম মিড জার্নি দিয়ে বানানো বা হচ্ছে এআই দিয়ে আর কি তৈরি করা। তো যাই হোক, এটা ছিল আপুর ডিজাইন। এরপরে হচ্ছে আপনারা যারা পরে হচ্ছে জমা দিয়েছেন তাদের কাজগুলো হচ্ছে এই তিনজন। সো এখানে লাইটিং এর কাজগুলা আরেকটু ভালো করা যেত। এখানে লাইটিং এর কাজগুলা বেশি পরিমাণ হয়ে গেছে আর কি। আর এখানে আহ, আমার যেটা মেইন হাইলাইট করার বিষয়, সেটা আমার এখানে হাইলাইট হয় নাই। এখানে মেইন হাইলাইট করার বিষয় থাকতে পারে হচ্ছে এই প্রোটিন শেকটা, কিন্তু এখানে আমার এটা হয়ে গেছে। আবার এখানে একটা দেখেন, এই যে এই জায়গাটা, এটা কি আপনি এডিট করছেন এই চুলের কালার গুলা, নাকি হচ্ছে এই ইমেজটা আপনি কোথা থেকে পাইছেন? আরে কার কাজ? আচ্ছা, আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আচ্ছা, শুনতে পাচ্ছি। নাহিয়ান নাহিদ সাহেব, আপনি কি আছেন আমাদের সাথে? নাই। আচ্ছা, আছেন। পিক পেয়েছি। সেটাই জিজ্ঞাসা করলাম যে কালার আপনি করছেন কিনা। সেটাই বললাম যে কালার গুলার মধ্যে দেখেন এখানে ধাপ্পা ধাপ্পা হয়ে গেছে। এখানে আবার চেহারার এই সাইডটার মধ্যে চলে আসে, যেখানে এই সাইডটার মধ্যে আসার কোনো কথা ছিল না। টপ সাইড থেকে যদি কালার পরে, এটা বোঝা যাচ্ছে যদি টপ সাইড থেকে কালার পরে আমার এই ফেসটা আসার কথা না, কারণ এখানে ফেসের মধ্যে আলাদা একটা লাইট পড়তেছে, যেটা এই যে বডিতে এবং এখানে পড়তেছে। এখানে কালার টোনটা এটা আসার কথাই না। আবার চুলের এই অংশের তো আসার কথা না, এটা সর্বোচ্চ আসার কথা ছিল এতটুকু অংশে। এখানে হালকাভাবে কথা কথা ছিল, এটা যদি আপনি দিতেন, লেয়ার মার্ক যদি থাকতো, ব্রাশটাকে স্মুথ করে এই জায়গাটা হালকা ঘষা মেরে দিলে এখানে জিনিসটা একটু ফুটতে ভালো। আবার এখানে সেম ভাবে মেটালের কালার তো কখনো এরকম গ্রিন থাকে না। সো এই বিষয়গুলো আমাদের কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবো বা শিখবো। এখানে অ্যালাইনমেন্টটা একটা ঝামেলা হয়ে গেছে। আর যেটা শুরুতে বললাম, এই গ্রিন প্রোডাক্টের উপর আবার একটা গ্রিন কালার টোন দেওয়া হয়েছে, যেটার কারণে এমনিতে প্রোডাক্ট বোঝাই যাচ্ছে না, তার মধ্যে আবার এই টোনটা দেওয়ার কারণে আরো এটার ডিটেলসটা হারাইছে এখান থেকে। সো আমার এটা বেশি হাইলাইট করা উচিত ছিল এটার তুলনায়। এটাতেও সেম একই অবস্থা, প্রোডাক্ট বোঝা যাচ্ছে না, বডিটাকে বোঝা যাচ্ছে আর কি। সো এই ডিজাইনগুলো এরকম ভাবে হাইলাইট না করে আপনি অন্যভাবে হাইলাইট করতে পারতেন। প্রোটিন শেকগুলো ডিজাইনগুলো একটু যদি পিন্টারেস্ট একটু ঘাটাঘাটি করেন, কিরকম ভাবে হাইলাইট করতে হয় সেটা দেখে কাজ করা উচিত। কারণ প্রোটিন শেকটা না দেখে এরকম ভাবে, বডি তো আমরা অ্যাভেলেবেল দেখি, ওটা দেখে আমাদের লাভ নাই। প্রোটিন শেকটা কোন ব্র্যান্ডের, কিরকম ওই বিষয়গুলো, ওটার মধ্যে কি কি ডিলস থাকে সেটা দেখে হচ্ছে অনেকে অর্ডার করে। যারা প্রোটিন শেক খায় বা ইউজ করে তারা ওইভাবেই করে, এইভাবে বডি দেখে করে না। কারণ এই বডিগুলো আসলে ওইরকম প্রোটিন শেক খেয়ে যে হয় বিষয়টা এমন না। যারা জিম করেন তারা জানেন যে খুব বেশি যারা বডি থাকে তারা হয়তো বা ইনজেক্ট করে, ইনজেকশন নেয়। আর না তো যাদের মানে রিয়েল বডি, তাদের বডি কখনো এরকম না। তাদেরটা দেখতে অন্যরকম, কারণ তাদের দেখা যায় 10-12 বছর, কিন্তু এরকম কখনো হয় না। কিন্তু তারা আবার রিয়েল বডির সাথে পারবে না। সো এইগুলো হচ্ছে বিভিন্ন এরকম এই যে শেক টেক নিয়ে কি গঠন করে আর কি। যাই হোক, সো এটা আবার অন্য টপিক। সো এই বিষয়গুলো আমাদের একটু ডিটেলস দেখতে হবে, করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কার কাজ? আচ্ছা, এই দেখেন, সেম টু সেম কাজ করছেন ফাইন, কিন্তু এই পিছনে স্টেডিয়ামটা কিন্তু এখনো হাইলাইটেড আছে। আর একটু অপাসিটি কমা দিতে পারতেন, বা ওই যে আমরা ব্রাশ টানে যে কাজটা করছি সেটা এখানে করা যেত। আর এই যে আলোর এই বিষয়গুলা, প্রয়োজন পড়লে ব্রাশ টুল নিয়ে এতটুকু অংশ মুছে দিতেন, তাহলে কিন্তু এটা হাইলাইট থাকতো, যেহেতু পুরো ব্ল্যাক কালার করে দিছেন। তো এখানে কিন্তু যেহেতু আলো জ্বলতেছে, সো আলো তো আলো বের হওয়ার কথা, কিন্তু আপনার ডার্ক থাকার কারণে কিন্তু পুরো ঢেকে গেছে। হ্যাঁ, উপরের পার্ট ঠিক আছে বলা চলে, কিন্তু এই আলোর এই অংশগুলো একটু তাজা রাখা উচিত ছিল। বাকি এখানে জমিনটা তো বোঝা যাচ্ছে না, প্রোডাক্টটা একটু বড় থাকা উচিত ছিল। আর এই যে এখানে যে ছোট্ট করে লোগোটা দিছেন, কোন কারণে দিছেন, কি কারণে দিছেন আপনি ভালো জানেন, নাকি ভুলে পড়ছে সেটা হয়তো আপনার জানা নাই। এ দেখেন, আপনার হয়তো বা চোখে পড়ে নাই। নিক লোগো দেখতেছেন?
মানে সরি নাইকি লোগো, এই যে দেখা গেছে। তো এটা ভুলে ভালে দিছেন নাকি এমনি দিছেন জানা নাই। যাই হোক, এ হচ্ছে হিসাব। আর আমি আমার ডিজাইন করতে গিয়ে কিন্তু বলছিলাম যে এখানে কিন্তু এই পার্টটাতে শ্যাডো পার্টে আমরা একটু ডিটেলস দিতে পারতাম, যেটা আমরা ক্লাসে দেই নাই। সো এখানে আর একটু শ্যাডো, অর্থাৎ এই যে ডার্কনেসটা উপরের দিকে বেশি উঠে গেছে আর কি, আর একটু কম থাকা উচিত ছিল, এতটুকু এরিয়া না থাকলেও ভালো হতো। ওকে, সো আর এই যে যে আলোটা পড়ছে, এটা তো একদম জমি পর্যন্ত পড়া উচিত ছিল, কিন্তু সেটা এখানে হয় নাই। সেম কাজ যদি করতেন ভাইয়া জমি কিভাবে? পর্যন্ত পড়ছিল, বাট আমি ওটা হচ্ছে কমায় দিছি, মানে দেখে তারপর হচ্ছে যে একটু টিয়া করে দিছি আর কি, শার্টটা ফেডেড টেডেড করে দিছি সেটা এরকম। ওকে, যাই হোক, চেষ্টা করছেন, ভালো শিখতে পারছেন, এই আর কি। যারা কি চেষ্টা করছেন, যতটুকু চেষ্টা করছেন 1% হলেও নিজের শিখতে পারছেন আর কি। যদি কোনো কারণে কোনো জব সেক্টরে যান, যদি যাওয়ার ইচ্ছা থাকে, কেউ যদি বলে ভাই ম্যানিপুলেশন ডিজাইন করছেন। ভাইয়া হচ্ছে আমার আমার জব সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে। আমি এদিকে আমি যেহেতু স্টুডেন্ট আপনার এখানেও, তো আরো শেখার অনেক কিছু আছে, শিখে দেন হচ্ছে ভালো একটা অবস্থান ক্রিয়েট করার ইচ্ছা আছে আর কি, আপাতত শেখার ইচ্ছা টোটালি। শিখতে থাকলে হবে না রে ভাই, এর মাঝে কিছু নিয়ে আসারও ব্যবস্থা করতে হবে, তা না হলে এক পর্যায়ে গিয়ে দেখবেন যে আর এটাকে কি বলে মোটিভেশন হারাই ফেলতেছেন, তখন ঝামেলা হবে। আচ্ছা। আচ্ছা, এই কোকোনাটটা আমার ডার্ক বেশি হয়ে গেছে, ব্লু টোনটা বেশি চলে আসে, কিন্তু এই কোকোনাটটা আমার খুব বেশি স্পষ্ট থাকার দরকার ছিল। লাইক এখানে যেই আমার ডিটেলস গুলা, এই নারিকেলের, এগুলোও বেশি ভিজিবল থাকা উচিত ছিল এতটুকু অংশে। বাকি এগুলো ঠিকঠাক আছে, কিন্তু আমার এখানে এই প্রোডাক্টটা যেরকমটা এখানে স্পষ্টতা বোঝা যাচ্ছে, ঠিক তেমনি এই প্রোডাক্টের এইগুলোকে স্পষ্টতা বুঝে নিয়ে আসা উচিত। এই হচ্ছে বিষয়। ওকে, বাট এখানে এত বেশি থাকে না, মনে হচ্ছে যে নারকেল দিয়ে মারামারি করা হয়েছে আর কি। তো একটু কম রাখা যায় তো। আবার এখানে নারিকেলটার চার সাইডে কেন যেন একটা গ্রিন টোনের শ্যাডো দেখা যাচ্ছে, এই যে এখানে গ্রিন টোনের একটা শ্যাডো দেখা যাচ্ছে। হয়তো এটা ব্লার করার কারণে ইমেজে কোয়ালিটি খারাপ থাকার কারণে এরকম একটা গ্রিন টোন চলে আসে, অথবা কোনো কারণে আপনি শ্যাডো দিয়েছেন, হয়তো এখানে ব্ল্যাক কালারের জায়গায় গ্রিন টোন চলে আসে, এই জন্য এখানে গ্রিন টোনটা চলে আসে, ব্ল্যাক থাকলে এরকম আসতো না আর কি। আচ্ছা, তবে এটাও কিন্তু আপনারা যারা ফটোশপে করছেন, এটাও কিন্তু খুব ইজিলি ভাবে ইলাস্ট্রেটরেই করা যায়। স্প্ল্যাশের পিএনজি নিয়ে আসা বা ভেক্টর নিয়ে আসা, আর এটা হচ্ছে আপনার যে ট্রান্সপারেন্সি অপশন থেকে লেয়ার মাস্ক করে দেওয়া, কাজ শেষ। আর নাই, ঠিক আছে। ওকে, চলেন আমরা আবার আমাদের ইউআইতে চলে আসি। আচ্ছা, সো আমি তো জিজ্ঞাসা করিনি, এখানে যে টপ টু বটম যে ডিজাইনটা আপনাদেরকে দেখাইলাম, শেপ, আইকন, অ্যালাইনমেন্ট, টেক্সট, বা এই যে এখানে ছবি মাস্কিং রাখা, এই যে আরেকবার একটু দেখেন, একদম একটু ভালো করে দেখেন। এখানে মনে হয় না যে আহ, আমাদের এটাকে কপি করতে কোনো প্রকার প্রবলেম হবে, একটু দেখেন আপনারা একদম উপর থেকে নিচে, বা এটাকে তৈরি করতে কোনো প্রকার প্রবলেম হবে কিনা, এরকম কোনো ক্রিটিক্যাল শেপ কি এখানে আছে? নাই? বা আপনারা কি পাইছেন, আপনার চোখে পড়ছে প্রিয় দেশবাসী? না ভাইয়া, মনে হয়েছে পারবো। একদম সহজ, কিন্তু ওই যে টাইপ টুলের অংশটার ক্লাসে পর
অ্যালাইনমেন্টের ক্লাসের পর যদি আপনাদের এটা দেখা দিতাম আপনারা এমনি পারতেন কপি করতে, কারণ ফ্লায়ার ডিজাইন যত কঠিন কঠিন শেপ আপনারা করছেন ব্রোশারের মধ্যে ট্রাইফোল্ডের মধ্যে, এখানে কিন্তু এতটা কঠিন কিছু নাই। তো এটা খুব ইজিলি ভাবে করা যাবে। আর একটু আগে তো একটা ভাই বিষয় যেগুলো দেখাইলাম। শিখাইছেন মনে হচ্ছে না পারবো না, মানে যেগুলো শিখাইছেন ওইগুলো পারবো এতটুকু মানে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আরেকটা বিষয় তো দেখাইলামই যে ডিজাইন কিন্তু আমাদের এরকম ভাবে করিয়ে দেওয়া হবে, ওইখান থেকে জাস্ট আমরা ডিজাইন করবো এরকম ভাবে। তো শুরুতে আমাদের কপি করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে আর কি। তো এই হচ্ছে আমাদের বিষয়, কারণ আমরা যেহেতু এরকম ভাবে ফিডেলিটি ওয়্যারফ্রেম পাবো, সেখান থেকে আমাদের ডিজাইন করতে যদি আমরা আসলেই একজন ইউআই ডিজাইনার হয়ে যায় তখন আমাদের এই কাজ। বাকি এর আগে আমাদের প্র্যাকটিস হিসেবে আমরা এইগুলা কাজগুলোকে কপি করা শিখতে হবে। তো এখানে কপি করার জন্য মনে হয় কোনো ঝামেলা ঝামেলা লাগবে কই, আমি একটু বলি। ঝামেলা লাগবে যেহেতু এটা কিন্তু আর ইলাস্ট্রেটর আমরা করবো না। হয়তো বা আপনারা ভাবতে পারেন যে ভাই এটা তো ইলাস্ট্রেটরে করা খুবই সহজ, কিন্তু না, এই কাজগুলা ইলাস্ট্রেটরের সাথে কোনো সম্পর্ক নাই। এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের ফটোশপে করতে হবে। ফটোশপে কেন করব? কারণ এখনো কিছু কিছু কাজ আছে পিএসডি টু এইচটিএমএল করতে হয়। এরপরে হচ্ছে আবার এটা খুবই কম এখন, কিন্তু এটারও মার্কেটে এখনো ডিমান্ড আছে। পিএসডি আমি টেমপ্লেট একটা তৈরি করে দিব, অর্থাৎ এই টেমপ্লেটটাকেই আমি ফটোশপে তৈরি করে দিব এবং পিএসডি ফাইলটা আমি ক্লায়েন্টকে দিয়ে দিব। যারা ডেভেলপার আছে তারা এটা এই ডিজাইনটাকে কোডিং এর মাধ্যমে কমপ্লিট করে ওয়েবসাইটটাকে রান করা দিবে, কাজ শেষ। আমরা যে ডিজাইন করে দিছি ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে বিষয়টা কিন্তু না, এমনটা কিন্তু না। ডিজাইন করছি, এখন এটাকে ডেভেলপ করা বাকি। তো এটা সম্পূর্ণ ডিজাইন কমপ্লিট করার পর এটা চলে যাবে ডেভেলপারদের হাতে, তো তারা এটা এইচটিএমএল দিয়ে ডেভেলপ করবে, বা যে যেটা চায়, ক্লায়েন্ট যে যেটা চায় সে ওইভাবে ডেভেলপ করবে। ডেভেলপ করার পর হচ্ছে এসইও এর কাজ, তারপরে কি হচ্ছে এটা লঞ্চ করার পালা। তো ফার্স্ট হচ্ছে ডিজাইনের হাতে আসতেছে, দেন হচ্ছে আপনার কার কাছে যাচ্ছে, ডেভেলপারের কাছে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার এসইও পার্টের কাছে যাচ্ছে। অনেক সময় ডিজাইনের কাছে আসে না, ওয়েব ডেভেলপারের কাছে সরাসরি চলে যায়। আর ডেভেলপারের কাছে চলে যায় এই কারণে বাজেট কম থাকে। যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তাদের কাছে অনেক আগে থেকে কিছু প্রিভিয়াস টেমপ্লেট খরিদ করা থাকে। তো তারা কি করে ওই টেমপ্লেটগুলোকেই কাজে লাগিয়ে ক্লায়েন্টদের ইনফরমেশন বসায় দেয়, কাজ শেষ। আপনি বাংলাদেশে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন নিজের জন্য করতে গেলে দেখবেন যে 5-10 হাজার টাকা দিয়ে দিলে আপনাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবে। কারণ একজন ওই ওয়ার্ডপ্রেস ডেভেলপার বিভিন্ন থিম ইনভেটর থেকে কিনে রেখে দেয় বা ফ্রি পায়। সো ওগুলোর টেমপ্লেটগুলোকে ইউজ করে দিয়ে কাস্টমাইজ করে দিয়ে কাজ শেষ। আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতে চাইলে সর্বোচ্চ হয়তো 2 মাস বা 1 মাস আপনি একটা কাজ শিখলে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপারও হয়ে যেতে পারবেন। বেশি না, মানে একদম যদি ধীর গতিতেও আগান আপনার 1 মাস হয়তো বা সর্বোচ্চ সময় লাগে। আপনি যদি খুব ইজি ভাবে ক্যাচ করতে পারেন, দ্রুত ক্যাচ করতে পারেন, তাহলে হয়তো বা 1 সপ্তাহ আপনার সময় লাগবে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতে। তো এই আর কি বিষয়। আর যখন ক্লায়েন্টদের বাজেট বেশি থাকে, প্রজেক্টটা খুব হাই কোয়ালিটি টপ নচ করতে চায়, তখন দেখা যায় ক্লায়েন্টরা একদম শুরু থেকে কাজ করে এবং ওই কাজগুলো একজন সিঙ্গেল ব্যক্তিকে কখনো দেয় না। মানে আমি রাকিব, আমি কাজ করতেছি, আমাকে একটা 5,000 বা $2,000 একটা প্রজেক্ট দিয়ে দিবে, এটা প্রশ্নই আসে না। ক্লায়েন্ট এটা কখনো দিবেই না। $1,000 উপরে যখন কোনো প্রজেক্ট যায়, $1,000 দিতে গেলেও হিমশিম খায়। এরকম বাজেটে যখন প্রজেক্ট থাকে, ক্লায়েন্ট অবশ্যই অবশ্যই একজন এজেন্সিকে হায়ার করে। তো এই কাজগুলো এজেন্সিকে দিয়ে দেয়, তখন হচ্ছে ওই এজেন্সি থেকে সেই কাজগুলো নেয়। এখন আপনার নিজস্ব যদি একটা এজেন্সি থাকে, আপনি যদি ক্লায়েন্টকে শো করাইতে পারেন 2 জনের টিম, 3 জনের টিম বা 4 জনের টিম, হ্যাঁ আমার এজেন্সি আছে, এই দেখো ট্রেড লাইসেন্স, এই যে এই বিষয়গুলো তুমি দেখো, এই আমার পেজ ওয়েবসাইটে দেখো, আমাদের ওয়েবসাইট আছে। তো সে যখন বিশ্বাস করবে যে হ্যাঁ আসলে এটা একটা এজেন্সি, ছোটখাটো এজেন্সি, তখন সে দেখা যায় আপনাকে এরকম টুকটাক কাজ দিবে। কিন্তু আপনি একজন সিঙ্গেল পার্সন হিসেবে কখনো এরকম বড় বড় প্রজেক্ট পাবেন না। তো এরকম বড় প্রজেক্ট পাইতে হলে আপনার টিম গঠন করতে হবে, এজেন্সি বানাইতে হবে, এই আর কি হিসাব। তা না হলে ওই যে 500-600-র মধ্যেই আমাদের থাকতে হবে। তাও দেখা যায় মাসে যে প্রত্যেক দিন পাবে এরকম না, প্রত্যেক দিন পাইলে তো আম্বানি আমার কাছ থেকে ঋণ নিত আর কি।
আচ্ছা, সো আমরা এখন এই বিষয়গুলো ডিজাইন করব ফটোশপ দিয়ে, এবং ফটোশপ দিয়ে বলতে গেলাম যে যেটার মধ্যে আমরা হচ্ছে আটকা যাব। তো এই আটকানোর বিষয়টা হচ্ছে ফটোশপে আমরা প্রথমত ধাক্কা খাবো লেয়ার ম্যানেজমেন্ট করতে গিয়ে। ব্রাশ টুল, ম্যানিপুলেশন ডিজাইন বা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন, এইগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে হয়তো বলা হয়েছিল যে লেয়ারগুলো নিয়ে বারবার কাজ করতে, লেয়ারগুলো নিয়ে বুঝতে। কারণ ইলাস্ট্রেটরে লেয়ার নিয়ে আমাদের ততটা প্যারা ছিল না, কারণ আমি কোনো একটা শেপ নিলে অটোমেটিকলি লেয়ার ক্রিয়েট হয়ে যেত। কিন্তু ফটোশপের ঝামেলাটা কি, আমি যখন কোনো কাজ করতে যাই আমাকে প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা স্টেপের জন্য আলাদাভাবে ম্যানুয়ালি লেয়ার নিয়ে কাজ করতে হয়। তো এখানে আপনি জাস্ট একটু ইমাজিন করেন, আমরা জাস্ট ম্যানিপুলেশন ডিজাইন ছোট্ট একটা ডিজাইন করছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কতগুলা লেয়ার হয়ে গেছিল। আর এখানে এই ডিজাইনটা টপ টু বটমের কথা বাদই দেন, এই জাস্ট এই হেডার সেকশনটার কথায় যদি একটু চিন্তা করেন, চারটা আইকন, চারটা লেয়ার, এই একটা টেক্সট, 4 5 6 7 8 9 10 11 12, উপরের এতটুকুর জন্য আমার 12টা লেয়ার গন। এরপর আবার এখানে আসেন, লোগো একটা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39। এই হেডার সেকশনটা করতে গিয়ে আমার 40টা লেয়ারের মতো নাই। তো এখন জাস্ট একটু ইমাজিন করেন, এই পুরো সেকশনটা করতে গেলে আপনার কি পরিমাণ লেয়ার নিয়ে ঝামেলা পড়তে হবে, বুঝতে পারতেছেন? তো যারা এই লেয়ারের পার্টগুলো নিয়ে এখনো দুর্বল, তাদের এখন করণীয় কি? এখন তো চলে আসেন, এখন কি আবার সেই আগের কাজগুলো করবেন? এখন প্র্যাকটিসের সময় পাবেন কই? হোমওয়ার্ক করবেন কই? এই এখন লাইভ ক্লাস দেখবেন কই? কি হবে? সব তো একদম জগা খিচুড়ি হয়ে গেল। লবণ ছাড়া, স্বাদ ছাড়া খিচুড়ি, খিচুড়ি খাইতেও পারবেন না, সহ্য করতে পারবেন না। লসটা কার হয়েছে? আমার? জি না ভাইয়া। তো এই হচ্ছে অবস্থা আপনাদের। এইটা করতে গেলে কমসে কম তো আপনার 200 লেয়ার তো মানে মাস্ট হবেই। তো 200 লেয়ারের এখানে লেয়ারের বিষয়গুলো বুঝতেছেন? কারণ দেখেন, হেডার সেকশনটার মধ্যে আমাদের 40টা লেয়ার শেষ। হেডার সেকশনটার মধ্যে আমাদের 40টা লেয়ার শেষ। তো বাকি তো আরো বাকি আছে। তো ওগুলা করতে গেলে কত ঝামেলা। তো এই যে একটু আগে, কিছুক্ষণ আগে কয়েকটা সেকশন আমি নাম বলছিলাম পুরো টপ টু বটম, আপনাদের মনে আছে কিনা জানি না। যেমন হেডার সেকশন, মেনু বার, ফিচার্স অপশন, হিরো সেকশন, সেকশন 1 2 3, এরকম ভাবে বিভিন্ন সেকশন আমি নাম বলছিলাম। এই নামগুলো কেন বলছিলাম? কারণ আমি যখন কাজ করা শুরু করব, আমার প্রত্যেকটা সেকশনের এই জন্য আলাদাভাবে নাম দেওয়া হয়েছে, যেন এই সেকশনটার কাজ শেষ, টপ বারের কাজ শেষ, এখন টপ বারের যতগুলো অপশন আছে বা যতগুলো অংশ আছে, প্রত্যেকটাকে টপ বার লিখে আলাদাভাবে একটা গ্রুপ সেকশন আমি রেডি করে রাখবো। তেমনি ভাবে আমার ফিচার্স অপশন শেষ, মেনু বার শেষ, এই মেনু বারের মধ্যে যতগুলো অংশ আছে সবগুলো আমার মেনু বার ফোল্ডারের লেয়ারের মধ্যে থাকবে। তাহলে কি হবে, আমি যখন এটা আমি নিজেই পরবর্তীতে এডিট করতে চাবো, পরবর্তীতে যখন আমার এডিট করার প্রয়োজন হবে, আমি যেন নিজে গোলায় না ফেলি। আপনাদের জাস্ট একটা লেয়ার দেখাই ইউআই এর। সো এটা হচ্ছে একটা ইউআই পার্ট, লেয়ার কিন্তু অল্পই, তাই না? দেখতে পাচ্ছেন ডান পাশে এই পুরো একটা ওয়েবসাইট ডিজাইন, এখানে দেখেন। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। এটা কিন্তু জাস্ট ডিজাইন করে, ফটোশপ দিয়ে করা, জাস্ট ইমেজগুলো চেঞ্জ, অপশনগুলো চেঞ্জ আর কি। সো এখানে পুরো একটা ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু ইমেজ নিয়ে আসা হয়েছে, ড্রপ শেড অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এটা সেই স্টুডেন্ট থাকা অবস্থায় হচ্ছে করা। সো এটা একটা পার্ট নিয়ে আসলাম। সো এখানে এখন যদি আমি একটা কোনো সেকশনে এডিট করতে যাই, আমি যদি ওই সেকশনটার নাম না জানি, তাহলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে লেয়ার খুঁজতে খুঁজতে। তো ডান পাশে দেখেন লেয়ারগুলো খুবই অল্প, কিন্তু আসলে কি অল্প? প্রত্যেকটা কিন্তু গ্রুপ লেয়ার করা। তো আমি যদি এখান থেকে কোনো একটা সেকশন ঢুকতে যাই, যেমন হচ্ছে হোম সেকশনটা যদি আমি দেখি, এই যে
এটা হচ্ছে হোম সেকশন দিয়ে রাখছি, এই যে হিরো টেক্সট দিয়ে রাখছি, হিরো স্লাইডার দিয়ে রাখছি। তো আমার যদি এখন হিরো স্লাইডারের মধ্যে কোনো কাজ করতে হয়, আমি কোন ফোল্ডারে যাব, এই ফোল্ডারে গিয়ে আমি কাজ করব। দেখেন এই ফোল্ডারটা ওপেন করার সাথে সাথে এখানে কতগুলো লেয়ার চলে আসে, আবার এর মধ্যে অনেক ফোল্ডার আছে, এই যে এর মধ্যে অনেক ফোল্ডার আছে দেখেন। তো আমি যদি এখন প্রত্যেকটা সেকশন ওপেন করি, দেখতে পাচ্ছেন, এই দেখেন জাস্ট প্রত্যেকটা সেকশন যদি এরকম ভাবে ওপেন করি বা মানে গ্রুপগুলো ওপেন করি, আমি নিজে জানি এখানে কতগুলো লেয়ার আছে। এর মধ্যে আবার এই দেখেন আরো কতগুলো সাব ফোল্ডার আছে, এই দেখেন আরো সাব ফোল্ডার আছে। সো সবগুলো যদি ওপেন করি আমার 1-2 মিনিট লাগবে স্ক্রল করতে। এই দেখেন স্ক্রল এখনো শেষ হয় নাই, এই মনে হয় শেষ হইলো, এই যে তাও আরো কয়েকটা রয়ে গেছে। তো আমি যদি শুরু অবস্থাতে এই টেকনিকটা ফলো না করি, যে নাম অনুযায়ী আমি যদি গ্রুপ করা না শিখি, যেটা আপনারা শিখেন নাই, ভুল করছেন, ওই কারণে এখন কি প্রবলেম হবে, কাজ করে যাবেন, কাজ করতে গিয়ে আরেকটা প্রবলেম কি হবে, প্রবলেমটা হবে এই যে আপনি লেয়ার নেন নাই ভুলবশত, তো ওই এক লেয়ারের মধ্যে অন্যান্য কাজ করে ফেলছেন, এবং এটা গিয়ে মনে হয়েছে সে আরো মনে করেন 10-20টা স্টেপ পরে, যেটা আপনার আন্ডু করার সুযোগ নাই। তখন আপনার ওই সেকশন বাদ ডিলিট করে দিয়ে আবার নতুন করে করতে হবে, কারণ এই সেকশনের প্রত্যেকটা পার্ট আমার এই যে আইকন, এই আইকনের জন্য আলাদা লেয়ার নেওয়া জরুরি। কেন নেওয়া জরুরি, কারণ এটা HTML এর একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় বুট স্ট্র্যাপ সিস্টেম। এই সিস্টেম অনুযায়ী হচ্ছে আমাদের আগাইতে হয়। সো এই সিস্টেমটা যদি আমি এখানে ফলো না করি, তাহলে হচ্ছে HTML ওই কোডিং এ বা ওই হিসাবে গিয়ে আমার হচ্ছে কোডিং যারা করে তারা সুন্দর মতো করতে পারবে না, যার কারণে পরে তারা হচ্ছে ক্লায়েন্টের সাথে খ্যাচম্যাচ করবে এবং ওই খ্যাচম্যাচের ঝাল আমার উপর দিয়ে উঠাবে, কারণ আমি ডিজাইন করে দিছি। সেই জন্য প্রত্যেকটা অংশের জন্য আমার আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হবে। এরকম না যে পুরো এই সেকশনটাই একটা লেয়ারে ঢুকাই দিলাম হয়ে গেল, না, প্রত্যেকটা পার্ট আমার আলাদা আলাদা ভাবে করতে হবে। প্রত্যেকটা অংশ, ছোট্ট একটা চুল পরিমাণ অংশ যদি দেখা যায়, সেটা আমার আলাদা লেয়ার নিয়ে করা উচিত, তাহলে হচ্ছে সুবিধা হবে। তো এ হচ্ছে এখানকার অবস্থা। সো আমাদের প্রবলেমটা কি হবে, এক লেয়ারে আমাদের 4-5টা অংশ চলে আসবে ডিজাইনের, দ্বিতীয়ত হচ্ছে আমরা গ্রুপ করতে পারবো না, এবং তৃতীয়ত যখন আমি আমার ফাইল যখন সেকেন্ড বার ক্লায়েন্ট চেঞ্জ দিছে, আমি যখন ওপেন করব দেখবো যে কত অবস্থা, কোথায় বারবার এরকম ভাবে চেক করে, আবার এখান থেকে যদি চেক করতে যাই কই ওপেন হয়েছে, কই আছে, কি আছে না আছে, সব আওলা যাবে। এখান থেকে সাইজ দেখেন অলরেডি যে সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার আন্ডো করো, কি করছে না করছে, সব মাথা এমনি থাকবে প্যারা, যে এত কষ্ট করে 6-8-10 ঘন্টা অপচয় করে আমি একটা ডিজাইন করে দিলাম, এরপর আবার ক্লায়েন্ট চেঞ্জ দিচ্ছে, এরপর আবার নিজের ডিজাইনকে নিজে 12টা বাজায় ফেলতেছি। তো বুঝতেছেন কি অবস্থা হবে। এর জন্য হচ্ছে গ্রুপ শেখাটা আমি বলছিলাম যে আপনাদের জন্য কতটা জরুরি। এই দেখেন লাইভের যে অংশটুকু, এটাও কিন্তু আমি আলাদা লেয়ার হিসেবে রাখছি, দেখেন এটা আলাদা লেয়ার এই যে। তো এই আর কি অবস্থা। আচ্ছা চলেন, মাঝখানে চিকনে যে একটা নাম বললাম আপনাদের, যে কই গেল পেজটা আমার, এই যে বুট স্ট্র্যাপের যেই নামটা বললাম, এই নামটা কি, এই নামটা কেন আসলো, এটা একটা সূত্রের মতো, বা এই গ্রিড সিস্টেমটাকে ফলো করে হচ্ছে আমরা কাজ করি। এর সাথে আরেকটা নাম চলে আসছে গ্রিড। সো গ্রিডটা কি আর বুটস্ট্র্যাপটা কি, এইটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলাটা এই বুটস্ট্র্যাপের, যে আমরা বলি না পিথাগোরাসের সূত্র উপপাদ্য এরকম, তো ঠিক তেমনিভাবে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা বিষয় আমাদের এই ইউআই এর সাথে সম্পর্কিত। আপনি এটা কেন আসে একটু বলি। আমি এই ওয়েবসাইটে আসলাম, অ্যাপেলের ওয়েবসাইটে। তো এখানে আসার পর আমি দেখতেছি কিন্তু এখন ডেস্কটপ ভিউতে, তাই না, আমি ডেস্কটপে যেহেতু আছি, সো আমি ডেস্কটপ ভিউতে দেখতেছি, খুব সুন্দর দেখা যাচ্ছে। ডানে এবং বামে একটু ফাঁকা জায়গা আছে, চাল ডালের মধ্যেও যদি যাই, আমি যদি চাল ডাল মেন দেখি, একটু ডানে বামে ছোট্ট হয়তো গ্যাপ পাবো। আমি অ্যাপেলটা দিয়ে একটু বুঝাই। সো এই অ্যাপেলের যে সাইটটা, এটা কি শুধুমাত্র ওয়েবসাইট এই ডেস্কটপ দিয়ে দেখার জন্য রাখছে, নাকি আপনি মোবাইল দিয়েও দেখতে পারবেন, কিংবা যে সমস্ত বাটন ফোনেও আপনার হচ্ছে এই নেট চলে, সেই ফোনও আপনি দেখতে পারবেন।
বাটন ফোন বেশি হয়ে গেল, মনে করেন ছোটখাটো যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেগুলোতে আপনি কি নেট কানেকশন চললে অ্যাপেল এই .com লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন? এরকম কি বাধ্যবাধকতা আছে যে না ছোট ফোন দেখতে পারবেন না, বা ছোট পিসি দেখতে পারবেন, এরকম কোনো যে বাধ্যবাধকতা কোনো আছে? ফোনে দেখতে পারবো মনে হয়। রাইট। যে কোনো ফোনে ইউজ। এখন যে কোনো যে কোনো ফোনে ফোন যে বা কোনো যে কিছু। কোনো ডিভাইসে দেখতে গেলে কি এইখানকার এই বিষয়গুলো সেম আসবে? এত বড় স্ক্রিন কি একসাথে আসবে আমার? যদি ছোট ডিভাইসের কথা চিন্তা করি, মোবাইলের কথা চিন্তা করি, আমার ডিভাইস ছোট আকারে যেটা আসবে, তাই না? যেটা যেরকম ইউজ করবো সেরকম। আমি হ্যাঁ যদি একটু বলি দিই, এই যে এরকম ভাবে আসবে, তাই না? মোবাইল ভিউতে। হ্যাঁ হ্যাঁ সো আমি এরকম। এখানে ইন্সপেক্ট থেকে এই যে রেসপন্সিভটা চেঞ্জ করে দিছি। কি চেঞ্জ করছি? রেসপন্সিভটাকে চেঞ্জ করছি। সো এটা হচ্ছে মোবাইল ভিউর জন্য। আমি যদি এখান থেকে মোবাইল ভিউ যে কোনো একটা দিই, লাইক গ্লাসে সেটা আছে, এইটার জন্য একরকম বিভিন্ন অংশ আছে। সো আমি এখানে রেসপন্সিভে রাখলাম। সো এই যেটা হচ্ছে মোবাইল ভিউ এর জন্য। আপনি যদি মোবাইল দিয়ে ভিউ করেন বা মোবাইল দিয়ে যদি ওয়েবসাইটে যান, হয়তো আপনাকে দেখতে এরকম দেখাবে, বা মোবাইল দিয়ে আপনি এরকম একটা ভিউ পাবেন ওয়েবসাইটে। তো এইটারই আরেকটা আমি ডুপ্লিকেট করি। সো এই দেখেন, ডেস্কটপ ভিউতে আমার ডানে এবং বামে প্রচুর পরিমাণে জায়গা আছে বিধায় আমার কিন্তু এরকম ভাবে সুন্দর মতো দেখা যাচ্ছে, তাই না? এখানে অ্যাপেলটা ডানে বামে জায়গা পাইছে বিধায় এটা ডাউন ভাবে সরানো। কিন্তু যখন মোবাইল ভিউতে যাচ্ছি তখন কি হচ্ছে? অ্যাপেলটা লম্বা লম্বি ভাবে হয়ে গেছে এবং ডানে বামে জায়গা অংশ ছোট করে গেছে। এখানে ডানে বামে জায়গা অনেক বেশি ছিল, মোবাইল ভিউতে তুলনামূলক কম হয়ে গেছে। তেমনি ভাবে আইফোন 16টা দেখেন, এটা ডান ভাবে ছিল, এখন জায়গা ছোট হওয়ার কারণে লম্বাটা ভাবে চলে আসে। কোনো অংশ কিন্তু মানে নাই বা মিসিং এমন কিন্তু না, প্রত্যেকটা সেকশনই কিন্তু আছে। দেখেন ম্যাকবুক এয়ার সেকশন আছে, এখানে ম্যাকবুক এয়ার সেকশন আছে। এখানে দেখেন, এই একটা বিষয়টি বুঝেন, এই ডেস্কটপ ভিউতে একটা বিষয় দেখেন, এখানে ডানে এবং বামে আলাদা আলাদা দুইটা সেকশন, রাইট? ম্যাকবুক প্রো এর জন্য এবং আইপ্যাড প্রো এর জন্য। বিষয়টা একটু বুঝেন, অনেক বড় জায়গা আছে বিধায় ডেস্কটপে আমার দুইটা সেকশন দুই পাশে চলে গেছে, তাই না? কিন্তু আমি যদি মোবাইল ভিউতে যাই, কি আসতেছে? উপরে নিচে, তাই তো? আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এই যে যে রেসপন্সিভ এর যে বিষয়টা, অর্থাৎ সেম ডিজাইন সেম বিষয়, কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের ভিউ এর জন্য বিভিন্ন রকম। এই যে যে সূত্র, এই সূত্রের বিষয়টা হচ্ছে আমাদের এই বুট স্টেপের বিষয়টা। সো আমি ডিজাইন করতেছি সেম ভাবে, কিন্তু ডেভেলপার এটাকে ওই সূত্র অনুযায়ী আমার ডিজাইনের থিম মেনটেন করে এই বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন রকম ভিউ তৈরি করতেছে। আর এই বিষয়টাই হচ্ছে রেসপন্সিভ। আপনার ওয়েবসাইট যদি রেসপন্সিভ না থাকে তখন হচ্ছে এরকম ঝামেলা হবে। বাটন ফোনে আগে আপনারা ফেসবুক চালাইতেন, তখন কিন্তু ওই যে ফেসবুক অ্যাপস ছিল না। আমরা কিন্তু ওই যে মোজিলা দিয়ে বা হচ্ছে অপেরা দিয়ে আমরা ফেসবুক চালাইতাম। আপনারা চালাইছেন কিনা? বা হচ্ছে দেখা যায় যে মিনি ওয়েব না কি যেন একটা ছিল, ওইটা দিয়ে আমরা মানে ওয়েবসাইটটাইতে ঢুকতাম। ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে আমরা ইন করে হচ্ছে কাজ করতাম। ইউসি ব্রাউজার ছিল, ইউসি ব্রাউজার দিয়ে আমরা হচ্ছে কাজ করতাম ফেসবুক যখন নতুন নতুন চালাই আর কি। আপনারা চালাইছেন, মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ জি ভাই। মনে আছে। তো আমরা এখন বর্তমানে যেরকম অ্যাপ সিস্টেম ফেসবুক মোবাইল অ্যাপস এর একরকম দেখতে পাই, আর ওয়েবসাইটে গেলে ওরকম, তখন কিন্তু এরকম না, তখন কিন্তু অ্যাপস এরকম ছিল না। সরাসরি ওয়েবসাইটে লগ ইন করে দেখতে হতো এবং ওই ডানে বামে স্ক্রল ডাউন করে আমার দেখতে হইতো। মোবাইল ভিউতে যদি যাইতাম, আমার ডানে বামে এই যে এরকম ভাবে ডানে যেতে হইতো, ডানে কোনো কিছু দেখতে হইলে, বামে কোনো কিছু দেখতে হলে আমার বামে যেতে হইতো। এটা কিন্তু রেসপন্সিভ ছিল না।
মানে ওয়েবসাইটটাকে জাস্ট ছোট করে আমার মোবাইল ভিউতে আনা হয়েছে, আমাকে কি করতে হতো, কোনো কিছু ক্লিক করতে এরকম ভাবে জুম ইন করে এরকম ভাবে তারপর হচ্ছে এখানে ক্লিক করতে হতো। আমি এটা খেয়াল করছি এই জন্য আর কি বললাম আর কি, এটা আমরা তখন চালাইতাম তো মোবাইলে। তো এই আর কি বিষয়, কোনো বন্ধু আমাদের মোবাইল থাকলে ওই বন্ধুর মোবাইলের মধ্যে মনে করেন যে ওই পুরো গ্রুপের সবার ফেসবুক অ্যাকাউন্ট তার কাছে থাকতো। 2 দিন পর পর হচ্ছে ফেসবুকের আইডি গায়েব হয়ে যেত। কেন? কারণ একই ব্রাউজার দিয়ে বা একই আইডি দিয়ে একটা ডিভাইস দিয়ে অনেকগুলো লগ ইন করা হয়েছে, লগ আউট না করে। 2 দিন পর পর নতুন আইডি খুলতাম আম্মুর নাম্বার দিয়ে, আব্বুর নাম্বার দিয়ে। এই আর কি অবস্থা ছিল। আর তখন তো সাইবার ক্যাফে ছিল, আধা ঘন্টা 30 টাকা বা 20 টাকা দিয়ে আমরা কম্পিউটার দিয়ে চালাইতাম আর কি, ফেসবুক দেখতাম। আর যখন ইচ্ছে পেন ড্রাইভ পাইতাম, তখন হচ্ছে পেন ড্রাইভের মধ্যে সমস্ত ডেস্কটপ শর্টকাট গুলো কপি করে নিয়ে আসতাম, বাসায় এসে ওপেন করতাম, কোনো কাজই হইতো না। আপনারা করছেন এরকম আকাম? ভাইয়েরা যারা আছেন করছেন? আমি করতাম, খুব করতাম। পরে শর্টকাট গুলো বাসায় না, মানে ভালো ভালো গেমস থাকতো, ভাইসিটি থাকতো, ভাবতাম যে আইকনটা কপি করে নিয়ে আসলে মনে হয়ে যায়, কিন্তু আসলে তা না। আচ্ছা যাই হোক, সো এই রেসপন্সিভটা তখন অতটা ছিল না, এখনটা যতটা বেশি আছে আর কি। সো এই রেসপন্সিভটা জন্য মূলত আমাদের এইভাবে কাজ করতে হয়। আর এই বিষয়টার জন্যই আমাদের একটা গাইডলাইন ফলো করতে হয়, যেটা হচ্ছে এটার সূত্র। So, এই গাইডলাইনটা কি? আমি এই ইমেজটাকে কপি ইমেজ করে আমি ফটোশপে নিউ ফাইলে যাই। ফটোশপে একটা সুবিধা হচ্ছে, আপনি যখন কোনো একটা ইমেজ কপি করে নিয়ে আসবেন, নিউ ফাইলে গেলে সেটার ডাইমেনশন অলরেডি সে ক্যাচ করে ফেলবে আর কি। সো আমি এখান থেকে ক্রিয়েট করি, যেহেতু এটা প্রিন্ট হবে না, সো 72 RGB কালার থাকুক, ক্রিয়েট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে আমি দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেছে, আমার ডিজাইনটা চলে আসে। এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন, ওই রেসপন্সিভ থাকার জন্য, এটা কিন্তু ডেস্কটপ ভিউ, রেসপন্সিভ থাকার জন্য আমার ডানে এবং বামে একটা নির্দিষ্ট গ্যাপ ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? দেখেন প্রত্যেকটার জন্য মানে পুরো পার্টটার মধ্যে একটা ডানে বামে একটা ফাঁকা গ্যাপ আছে, তাই না? জি ভাইয়া। পুরো টপ টু বটম একটা ফাঁকা। সো এই যে ফাঁকা, এইটাই একটা সূত্র, মানে এই গাইড সিস্টেম, যেটা বুস্টস্ট্র্যাপের গ্রিড সিস্টেমকে বলা হয়, মানে গ্রিড সিস্টেম। সো এই গ্রিড সিস্টেম ফলো করে হচ্ছে আমাদের কাজ করতে হয়, আমাদের ডিজাইনারদের। যদি আমরা এই গ্রিড সিস্টেম ফলো না করে কাজ করি, তাহলে হচ্ছে ডেভেলপাররা এটাকে ইজিলি ভাবে রেসপন্সিভ নিয়ে আসতে পারবে না। পারবে না যে এমনটা না, পারবে, কিন্তু তাদের তখন কাস্টম ভাবে করতে হবে এবং ক্লায়েন্ট থেকে তারা চার্জ নেবে একটু বেশি। সো এই জন্য আমরা যদি এই রেসপন্সিভ সিস্টেমটা ফলো করে কাজ করি, গ্রিড সিস্টেমটা, তখন হচ্ছে ক্লায়েন্টের জন্য সুবিধা হয়, যে রেসপন্সিভ করবে বা ডেভেলপ করবে তার জন্য হচ্ছে সুবিধা হয়। সো এই একটা ওয়েবসাইট আমরা যেটা দেখতে পাই, ওয়েবসাইটে গেলে এটার ডাইমেনশনটা কত বা রেজুলেশন কত, ডানে বামে কত থাকে একটা ওয়েবসাইটের, ডানে এবং বামে? উপর নিচে তো অনেক লম্বা থাকে, কিন্তু আমরা ডানে বামে কতটুকু পাই, কতটুকু পিক্সেল পাই? মানে 720, 1080, 1920, 2000 পিক্সেল, এরকম কতটুকু থাকে? 1080 বাই বায়ে যাওয়ার দরকার নাই, এবং ডানে বামে মানে পাশে উইথ কতটুকু থাকে? 1920। পাশে হচ্ছে 1920 এরকম থাকে মেবি। জি, ওয়েবসাইটের 1920 বাই 1080 এরকম। 1080 তো এতটুকু শেষ, কিন্তু এখানে দেখেন আরো তো লম্বা আছে, হাইট তো অনেক লম্বা। সো হাইট বাদ দিলাম, আমরা পাশাপাশি বা উইথ হচ্ছে আমরা 1920 পাচ্ছি। সো এই 1920টা নিয়ে একটু আমাদের অঙ্ক মিলাতে হবে। মারুফ ভাইকে কেউ একজন ফোন দেন, কারণ এখন আমাদের অঙ্ক মিলাতে হবে। সবার অঙ্ক মিলবে, আমাদের অঙ্ক যদি না মিলে তাহলে তো ঝামেলা, তাই না? মারুফ ভাইয়ের নাম্বার আছে কারো কাছে? ফোন দেন, ফোন দেন। কাজী হায়াতের ছেলে জি, মারুফ? ও আচ্ছা। কারণ আমাদের তো এখন অঙ্ক মিলাতে হবে, অঙ্ক না মিললে তো আবার ঝামেলা হবে। আচ্ছা, তো এই 1920-এর যেই একটা গ্রিড সিস্টেম থাকে রেসপন্সিভে, আমাদের এই যে মিডলের যতটুকু অংশ দেখতেছেন এবং ডানে বামে যতটুকু অংশ ফাঁকা দেখতেছেন, এই ডানে এবং বামে আমরা যখন ডিজাইন করব, তো ডিজাইন করব ওয়েবসাইটকে টার্গেট রেখে, মানে 1920-এর ওই থিমটাকে মেনটেন করে আমরা কাজ করব, এবং ওইটার মধ্যে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। সো 1920 তো আমরা এখানে নিলাম,
অনেক সময় 1920 একটু কম এদিক সেদিক হয়। সো আমরা যদি 1920 নিই, সো ডানে এবং বামে আমাদের একটা গ্যাপ রেখে কাজ করতে হয়, আর মিডলের একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমাদের কাজ করতে হয়। সো মিডলের যে নির্দিষ্ট এরিয়াটা আছে, এই এরিয়াটুকুর অংশ হচ্ছে 1170 পিক্সেল। আপনার চাইলে নোট ডাউন করে রাখতে পারেন অথবা আবার ভিডিও দেখতে হবে আর কি। সো 1170 পিক্সেল হচ্ছে এই মধ্যবর্তী অংশটুকুর, বা যেটাকে আপনি যদি এক্সাম্পল দেই সেফ জোন। সো এই সেফ জোনটা হচ্ছে আমাদের 1170 পিক্সেল। সো 1920 থেকে যদি এটা পুরোটা 1920 এর মধ্যে আমি যদি এই 1170 বাদ দেই, তাহলে হচ্ছে আমাদের থাকে কত? 1920 মাইনাস 1170, 750 থাকে। এই 750 হচ্ছে আমার এই ডানের এবং বামের গ্যাপ। সো যেহেতু দুই ভাগে, সো 750কে যদি আমরা ভাগ দিই, সো 2 দিয়ে, তাহলে হচ্ছে আমাদের 375। সো এই বামের অংশ যতটুকু ফাঁকা, এইটার অংশ হচ্ছে 375 পিক্সেল। এই ডানে যতটুকু ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে 375 পিক্সেল। হিসাব ক্লিয়ার? 2 যোগ 2 4 মিলছে? এটা মুখস্থ বিদ্যা ভাই, এটা মানে মিলানোর কিছু নাই, কিন্তু এই যে মিলাবো একটু পরে, তখন বুঝতে পারবেন যে এই ক্যালকুলেশনটা ঠিক কিনা। আচ্ছা, আমরা চলেন আরেকটা বিষয় একটু বুঝি। এখানে একটু আগে আপনাদের অ্যাপেলের মধ্যে একটা বিষয় আমি দেখাইতেছিলাম, যে এখানে দেখেন ডেস্কটপ ভিউতে ডানে এবং বামে দুইটা সেকশন রাখা হয়েছে, আবার এখানে একটা সেকশন, আবার এই সেক্টর মধ্যে তিনটা সেকশন রাখা হয়েছে, একটা দুইটা তিনটা, আবার কোনটার মধ্যে দুইটা, কোনটার মধ্যে চারটা। হ্যাঁ, এই যে এখানে যেমন একটা সেকশন দুইটা সেকশন, এখানে হচ্ছে একটা দুইটা তিনটা সেকশন, আবার এটা পুরোটাই হচ্ছে একটা সেকশন, এখানে হচ্ছে একটা দুইটা তিনটা, এখানে হচ্ছে একটা সেকশন, এখানে হচ্ছে দুইটা সেকশন। মানে ওই 1170 এর মধ্যে দুই ভাগে যদি ভাগ করি, এ এক ভাগ, এ এক ভাগ, আবার ওই 1170 এর মধ্যে তিন ভাগে ভাগ করেছে, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ। তো আবার এটা পুরোটা একটা সেকশন। তো এরকম ভাবে বিভিন্নভাবে ভাগ করেছে। এখানে আবার দুইটা ভাগ, এই ভিডিওটার জন্য একটা ভাগ, লেখার জন্য একটা ভাগ, আবার এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, আবার এখানে চার ভাগে চলে আসছে, ঠিক আছে? তো এই যে যে ভাগাভাগির বিষয়, এটা আবার আপনারা সম্পত্তির ভাগাভাগির বিষয় ভাবেন না, তাহলে কিন্তু আমাদের লেগে যাবে। হ্যাঁ, বাবার গোষ্ঠী মার গোষ্ঠীতে কিন্তু লেগে যাবে বিরাট ফাটাফাটি। দেখবেন যে ঈদের দিনে সেমাই খাইতে বসে কোনো কারণে কি একজন একটা কথা উঠেছে, শেষ। তবে এটা আবার সেমাই খাওয়া দাওয়ার পরেই করে আর কি, কারণ আগে একটু পেটটাকে বাঁচায় না, শক্তি লাগবে না কথা কাটাকাটি হইতে হলে। বা দেখা যায় খাওয়া দাওয়ার শেষে রিল্যাক্সে বসে চা খাইতে বসে, চা খাওয়া শেষ, এখন সময় অতিবাহিত করতে হবে, দিল একজনে খোঁচা মাইরা, বাস শুরু হয়ে গেছে। সবারই একটা, এটা কি বলে, মানে দেশ আর বিদেশ নাই, সব জায়গায় একই অবস্থা আর কি। আচ্ছা, সো এটা সম্পত্তি ভাগাভাগির মতো না, এটা হচ্ছে আমাদের সূত্রের পাঠ। তো এই যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, চার ভাগে, তিন ভাগে, এই ভাগাভাগির সিস্টেমটাও এই যে এই হচ্ছে মাঠামোটা, এই হচ্ছে বুস্টেমের বিষয়টা নিয়ে আসছে। তো এই ব্যক্তিবর্গ বা এই যে জনাব, উনি হচ্ছে এই ভাগাভাগির বিষয়টা করছে। তো এই ভাগাভাগির বিষয়টা কি? ভাগাভাগির বিষয়টা হচ্ছে আপনার এই ওয়েবসাইটের মধ্যে ওই যে এই ভাগাভাগি বিষয়টা কেন আসছে, আমাদের এরকম ভাবে যেন রেসপন্সিভ হয়। সব ঘুরে ফিরে কথা একটাই, ওয়েবসাইট যেন রেসপন্সিভ হয়। আর রেসপন্সিভটা কি মানে হচ্ছে, আপনি একটা ডিজাইন যেটা করছেন, সেই ওয়েবসাইটের ডিজাইনটা যেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে সুন্দর মতো ভিজিবল হয়, এটা হচ্ছে রেসপন্সিভ। সো এই রেসপন্সিভ করার জন্য আমাদের এই ভাগাভাগি সিস্টেমটা। সো এই ভাগাভাগির সিস্টেমটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা 12টা কলাম নিয়ে কাজ করি। 12টা কলাম নিয়ে কাজ করি এই জন্য, কারণ 12টাকে এই ওয়েবসাইটের মধ্যে এত সুন্দরভাবে ভাগ করা যায়। যেমনটা যদি একটু দেখাই, যেমন দেখেন, আমি যদি এই পুরো কলামটা 12 ধরি, এখান থেকে এই পর্যন্ত 12টা কলাম, এটা 6টা কলাম নিয়ে কাজ করছে, এটা 6টা কলাম নিয়ে কাজ করছে। মানে 12টাকে যদি দুই ভাগ করি, তাহলে কত হয়? 6 6 12, তাই না? দেখেন মারুফের কিন্তু নাম্বার আছে, ফোন যেন দিতে না হয়, একটু রেসপন্স করেন। নাকি আপনারা আবার তলে তলে মারুফ ভাইকে ফোন দিতেছেন, কোনটা করতেছেন? 6 6 12 না 15? 12। 12। বারো। আচ্ছা,
পোলাপাইন হলে আবার একটা কথা বলতাম, আমরা যে বলতাম না বল 1, তারপর হচ্ছে বল 2, বল 3, খেলছেন আপনারা এরকম? খেলেন না মানে আপনারা খেলছেন এরকম কিছু? ছোটবেলায় এরকম খেলতাম, বলো পেন্সিল তোমার শাদি ক্যান্সেল, এরকম বলতেন না আপনারা? আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে 6টা কলাম, এ হচ্ছে 6টা কলাম। তো আচ্ছা, যারা শাদি করেন নাই মানে বিবাহ করেন নাই, তারা কাটিওয়াটি করে নেন, তা নাহলে কিন্তু আবার ঝামেলা পড়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, সো 12টা কলাম কেন নিছি? কারণ হচ্ছে রেসপন্সিভ করার জন্য। দেখেন, এইটাকে আমি মোবাইল ভিতরে নিয়ে আসতে পারবো। সো এটা উপরে চলে যাবে এই যে অ্যাপেলের এই সিস্টেমটার মতো, 6 ভাগে 6টা করে যেহেতু করছি, সো এটা উপরে চলে যাবে যদি মোবাইল ভিউতে হয়, আর এই সেকশনটা চলে আসবে এটার নিচে। আচ্ছা, আবার এটা এখানে 3টা করছে, সো 12টাকে যদি 3 দেই, 4, 8, 12, সো এটাও তখন দেখা যায় এই মিডল পার্টে চলে আসবে এবং ডানে এবং বামে 2টা কলাম এক্সট্রা থাকবে। কেন থাকবে? কারণ এখানে 6টা কলাম করে নেওয়া হয়েছে। আমি যদি 6 কলাম করে ধরি তাহলে হচ্ছে আমার ইজিলি রান করা যাবে। তো এটা যেহেতু 4 কলাম, তো 2টা কলাম কিন্তু গ্যাপ পড়ে যাবে রেসপন্সিভ করার জন্য, এবং মিডলে কিন্তু একটু গ্যাপ আছে যেটা ওই ডেভেলপাররা করে দিবে। সো এই 4, 4, 4, 3, 4, 12 ইজিলি ভাবে আমার রেসপন্সিভ হয়ে যাবে। মোবাইল ভিউতে এটা উপর নিচে চলে আসবে। ঠিক তেমনি ভাবে এটাও, সো এটাও মোবাইল ভিউতে হয়তো বা 2টা করে চলে আসবে, 6, 6, 12। সো বা দেখা যায় 2টা ভিউতে আনা হবে, কারণ যেহেতু 6টা করে রাখা হয়েছে সর্বনিম্ন। সো এই জন্য এই 2টা এক পার্ট, আবার এই 2টা হচ্ছে নিচে চলে যাবে, এই জন্য কিন্তু একটু জায়গা রাখা হয়েছে। আর ডিজাইনাররা যখন কাজ করে, এই যে যে ছবিগুলো থাকে, এই ছবিগুলো একটু বড় আকারে নেয়, কারণ যখন ওই মোবাইল ভিউর অংশটা চলে আসে ছবির ক্ষেত্রে বিশেষ করে, বা এক্সট্রা ডিজাইনের ক্ষেত্রে, তখন একটু বড় অংশই রাখা হয়। তা না হলে ডেভেলপাররা এই ছবিগুলো দিয়ে ওইভাবে কাজ করতে পারে না, রেসপন্সিভ কাজ করতে পারে না। তখন দেখা যায় কি হয়, এখানে ছবিটা আমি যদি এখন এতটুকুই অংশ রাখি, তখন কিন্তু কি হবে, এগুলো ছোট করে ফেলবে, এখানে একদম বর্ডার বরাবর লাগায় দিবে, তখন কিন্তু ডিজাইনটা দেখতে খুবই খারাপ লাগবে। তো এই জন্য আমরা যখন ডিজাইন এরকম কোনো ছবি নিয়ে আসবো, অবশ্যই ট্রাই করবো একটু বড় পরিসরে ছবি নিয়ে আসার, এবং একটু ইমাজিন করে রাখবো যদি এটাকে 2 ভাগে ভাগ করা হয়, এটা যেন একটু উপরে যেতে পারে, এটা যেন একটু নিচে আসতে পারে, এবং ছবিটা যেন ভালো মতো দেখা যায়, বা ওইভাবে করে যেন রেসপন্স হয়, এই আর কি বিষয়টা। সেম ভাবে এটাও একটা করে চলে আসবে, 3, 4, না সরি, 4, 4, 4, 4টা করে কলামে ভাগ করেছে, এটা হচ্ছে 6টা করে। আবার এখানে হচ্ছে কয়টা, 4, 8, 12, আর এটা হচ্ছে পুরোটাই কলামে নিয়ে নিছে, 12টা কলামে নিয়ে নিছে। আবার এখানে হচ্ছে এটা 6টা, এটা হচ্ছে 6টা। বিষয়টা কি আমি বুঝতে পারতাছি? জি ভাই, বুঝতে পারছি, বাট কলামের যে বিষয়টা বললেন, কলামের বিষয়টা তো দেখাইলে মনে হয় একটু ভালো বুঝতে পারতাম আর কি। যে আগে বুঝাই নিলাম, এখন একটু দেখাবো। চলেন আমরা এই সূত্র এখন একটু প্র্যাকটিক্যালি করি, যে আদৌ আমি যে এতক্ষণ চিল্লা ফেলে আপনাদের বুঝাইলাম, আদৌ কি সত্যিটা বুঝাইছি নাকি মিথ্যাটা, সেটা এখন যখন প্রমাণ করব তখন বুঝতে পারবেন। সো আমি ভিউ থেকেই গিয়ে গাইডসে যাই, ভিউতে গিয়ে গাইডস থেকে এখন হচ্ছে নিউ গাইড লেআউট আমি চাই। তো নিউ গাইড লেআউট থেকে আমি যখন এখানে গাইড সিস্টেমটা রেডি করব, সো আমার কলম দরকার কয়টা কথা বলছি রেসপন্সিভ হওয়ার জন্য? 12টা, 14টা, 12টি, 18টা, কয়টা? 12টা। ওকে, 12টা কই পাইছি? এই যে হচ্ছে এই যে ব্যক্তিবর্গ, তারা হচ্ছে নিউটনের সূত্র মতো সেট করে রাখছে, তাদের সূত্র অনুযায়ী আমরা হচ্ছে পাইছি। সো আমরা এখানে 12টা রাখছি। 12 হয় না কেন? ও আচ্ছা, নাম্বার লোক নাই। সো 12টা দিলাম। আর এই যে গাটার যেটাকে দেখতেছেন, এই গাটারটা হচ্ছে এই যে দেখেন, এখানে প্রত্যেকটা সেকশনের পাশে একটু ছোট করে গ্যাপ আছে অ্যালাইন রাখার জন্য, বা হচ্ছে সৌন্দর্যতা দেখার জন্য। হ্যাঁ, এই ছোট ছোট গ্যাপ, এইগুলোকে বলা হয় আমরা গাটার গ্যাপ বলি। সো এখানে আপনি গাটার গ্যাপ রাখতে পারেন 3টা অপশনে, 18 পিক্সেল, 20 পিক্সেল, অথবা 22 পিক্সেল। অনেকে 22 পিক্সেল রাখে বেশি সৌন্দর্যতা রাখার জন্য। আমরা যে 0.125 মাইনাস রাখতাম না সেভ জোনের জন্য, ঠিক তেমনি এখানে হচ্ছে গাটার গ্যাপ একটা রাখা হয়। সো আপনি 20 পিক্সেলও নিতে পারেন, 18 পিক্সেল নিতে পারেন। গাটার গ্যাপটা হচ্ছে এই যে বড় অংশ যতটুকু দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে এক একটা কলাম, আর এই 2টা কলামের মধ্যবর্তী যে অংশ দেখতে পাচ্ছেন ছোট চিকন করে, এটা হচ্ছে গাটার গ্যাপ। দেখেন আমি যদি গাটার গ্যাপ এখানে 22 দিই,
আচ্ছা আর একটু বেশি দিই, মনে করেন 50 দিলাম, এ দেখেন গাটার গ্যাপটা বড় হয়ে গেছে। আবার এটা যদি আমি মনে করেন 5 দিই, এ দেখেন গ্যাপটা চিকন হয়ে গেছে। সো এটা হচ্ছে দুইটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই কলাম দুইটার মধ্যবর্তী গ্যাপটা হচ্ছে আমার গাটার গ্যাপ। সো এই গাটার গ্যাপটা আমি আমার ডিজাইনের সৌন্দর্যতা বজায় রাখার জন্য আমি এখানে 20 দিলাম, আর এখানে কলাম হচ্ছে 12টা। সো ডানে এবং বামে আমি একটা এরিয়া বলছিলাম। সো অংশটুকু কত মনে আছে? ভুলে গেছি। 375। ওকে, এখানে 375, এখানে 375, তো লেফটে 375, রাইটে 375, আর মিডল হচ্ছে আমাদের 1170, পুরোটা হচ্ছে 1920। সো আমরা একটু মার্জিন দেই। মার্জিনে আমাদের লেফট সাইডে মার্জিন দরকার, রাইট সাইডে মার্জিন দরকার, আমরা কিন্তু গাইডলাইন তৈরি করতেছি আর কি। সো এখানে আমরা হচ্ছে টপ সাইডে আমাদের কোনো দরকার নেই, সো টপ সাইডে আমরা 0, লেফটে হচ্ছে আমাদের 375, বটম 0, আর রাইট হচ্ছে 375। দেখেন তো আমি যদি এখন ওকে দেই মিলছে কিনা, টপ টু বটম দেখেন। জি ভাইয়া মিলছে। এবং এটা দেখেন 6টা কলামে আসে কিনা, 1 2 3 4 5 6, 6টা কলামে আসে কিনা, এই যে ডিজাইনটা। এটা হচ্ছে সেম ভাবে দেখেন 6টা কলাম আসে কিনা। এটা দেখেন 4টা কলাম আসে কিনা, 1 2 3 4। এটা দেখেন 3টা কলাম করে আসে কিনা, 1 2 3। দেখছেন অঙ্ক মিলছে। জি ভাইয়া। এখন বলতে পারেন ভাই এই যে যে সাইডে এক্সট্রা অংশ, লাইক এই যে ইমেজ, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা তো আমার গাইডলাইনের বাইরে চলে গেল, এটা কেন? এইগুলা হচ্ছে আপনার স্লাইডার সেকশন থাকে, লাইক স্লাইডার সেকশন অ্যাপেলের মধ্যে আছে। আমি এই যে চলতেছে কিন্তু উপরটা দেখেন, এই স্লাইড করেন, স্লাইড হতেছে বা এই যে ক্লিক করেন, এখানে স্লাইডের অপশন রাখা নাই, ক্লিকের অপশন রাখছে। আমার এই একটা ভাল লাগে না, এটাকে কি বলে, এই যে দেখেন এই যে একটা এক্সপিরিয়েন্স হইলো, আমার পার্সোনালি এই এক্সপিরিয়েন্সটা ভালো লাগে না, এখানে ক্লিক করে করে এরকম ভাবে। হ্যাঁ রাখতে পারতো, এখানে আবার ওইটাও রাখতে পারতো যে এভাবে স্লাইড করতেছি ডানে বামে যাচ্ছে, এখন কিন্তু স্লাইড করলে হচ্ছে না, কিন্তু দেখতেছেন আমার এখানে ক্লিক করে করে যেতে হচ্ছে। এটাও রাখতে পারতো, এইভাবে করে ডানে বামে রাখতে পারতো, সচরাচর এরকমটা রাখেন, কিন্তু এখানে একটা ব্যাড অভিজ্ঞতা হইলো। তো এটা একটা ভুল আমার পরিপ্রেক্ষিতে, আমি ইউজার হিসেবে আমি বললাম। আর এটা তো রানিং চলতেছেই এরকম ভাবে, আবার দেখেন স্টপ করারও ওয়ে নাই। কিছু কিছু আছে যে এরকম ভাবে বামে, হ্যাঁ মিসিং হয়ে গেল, আবার এরকম টেনে ধরে নিয়ে আসা যায়, এরকম বামে নিলে ডানে নিয়ে আসা যায়, এটা একটা নাই, দেয় নাই, এটা অলরেডি চলতেছে আর কি, চলতেছে। সো এই একটা দেখেন, এই যে অ্যাপেলও দেখেন ডানে এবং বামে গ্যাপ আছে না টপ বারের মধ্যে, দেখছেন? তো এটা হচ্ছে রেসপন্সিভ। সো এ হচ্ছে আমাদের সূত্র এবং এ হচ্ছে আমাদের হিসাব। এখন জাস্ট আমাদের কাজ হবে এই গ্রিড সিস্টেম অনুযায়ী কাজ করা, আমাদের ডিজাইন মেলানো। ভুলেও অনেক সময় আমরা হয় কি, এই যে দুইটা সেকশন করছি 6 6 12, সো আমরা যেন ভুলেও এই 6 সেকশন থেকে, মানে 6টা কলাম থেকে 7টা কলামে যেন না যাই। আপনি এখান থেকে ডানে বামে ডিজাইন নিতে পারেন, সমস্যা নেই, না নেওয়াটাই উত্তম, যেমনটা এখানে নিছে। সো এটা রেসপন্স করলে ওই যে একটু বড় হয়ে যাবে আর কি, তখন হয়তো এতটুকু অংশ কাটা পড়তে পারে। যদি 6টা কলামে এরকম ভাবে করা হয়, হয়তো এতটুকু অংশ কাটা পড়ে যেতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু এটা ডিজাইন এটার মধ্যে অন্তর্ভুক্ত। 6টা কলামে যদি রেসপন্সিভ করা হয় তখন এতটুকু অংশ বাদ পড়তে পারে, মানে জুম আউট করে নিতে হইতে পারে মোবাইলে তখন, বাট এতটুকু অংশ থাকবে। সো আপনি যদি একটা কাজ করেন যে না ডিজাইন খুব বেশি এখানে, তো আমি এটাকে 7টা কলামে নিয়ে যাই, এটাকে 5টা কলামে রাখি, তখন কিন্তু ঝামেলা হবে। তখন যদি রেসপন্সিভ করতে চায়, এটাকে পুরোটা 12টা কলামে রেখে দিতে হবে, আবার এটাকে দেখা যায় 5টা কলাম, তখন রেসপন্স মানে সূত্রটা, তাদের কি যেন একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী তারা এটা মিলাতে পারবে না। তখন তাদের এই একটা কলাম এক্সট্রা নেওয়ার জন্য আপনার এইটুকু সেকশনের জন্য তাদের আবার কাস্টম ভাবে কোডিং করে বানাতে হবে। সো এটা করা যাবে না। আপনি ভাগ করে নেন, 2 2 2 করে 6টা নিতে পারেন, 3 3 3 করে
এরকম ভাবে 4টা নিতে পারেন, 4 4 করে 3টা নিতে পারেন, 6 6 করে 2টা নিতে পারেন। এরকম না যে 5 করে নিতে হবে, 5 7 এরকম ভাবে, 9 3 এরকম না। মানে সমানভাবে যেন ডিভাইড, মানে জোড় সংখ্যায় যেন ডিভাইড করা যায় এরকম ভাবে। আচ্ছা, জোড়টা বললে ভুল হবে, তাহলে আবার 3টার মধ্যে আপনার আবার প্যাচ ধরুন ভাই, 3টা তাহলে হইলো কিভাবে? আমি কি এই সিস্টেমটা আপনাদেরকে বুঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনাদের একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে, আপনারা শুধু বুঝে যান আর কি, মানে লাইফে অ্যাপ্লাই করেন না, এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। আমিও মাঝখান থেকে বেঁচে যাই, ওফ, যাক আমার ভালো হইলো, হোমওয়ার্ক রিভিউ করার কোনো দরকার নাই, আপনার ভালো করলেন না খারাপ করলেন আমার দেখার কোনো বিষয় নাই, আমি একটু আজের সময় পাইলাম, নিজে একটু ব্যক্তিগত সময় পাইলাম, এই আর কি। ওকে, চলেন এখন আমরা ডিজাইন পার্টে চলেছি। আমাদের এখন কাজ করতে হবে কি, ডিজাইন করতে হবে। ডিজাইন আপনারা তো আমার থেকে ভালো বুঝেন, কারণ আমি যখন আপনাদের বলতাম বুঝছেন কিনা, জি ভাইয়া বুঝছি, একদম পুরা ফাটায় ফেলবো, সমস্যা নাই, দেখবেন শুধু আমাদের আউটকাম। আমরা হচ্ছে কি যেন, যে ডাইরেক্টর কি খুব ভয়ঙ্কর রূপে আপনাকে দেখাবো, ফেরত দেখাবো, জায়গা আবার অন্যদিকে চলে যায়। ভয়ঙ্কর রূপে ফিরে আসবো আর কি। না, আমি তো আর ওইটা বলি নাই, আমি বলছি যে আপনারা দেখাবেন ভয়ঙ্কর রূপে আমাকে, আউটকাম দেখাবেন আর কি। আমি কি ওইটা বলছি বলেন? আমাকে কেন ফাঁসান আপনারা? আপনারা তো অনেক খারাপ। আচ্ছা, সো আবারও কথা মনে বলেছে আসলে, দেখেন ভাই, সত্য কথা, বাস্তবতা খুবই কঠিন। আমি হয়তো হাইসা বলতেছি, আমার কান্না করে বলা উচিত। টের পাবেন, টের পাবেন, কত ধানে কত চাল হয়, টের পাবেন। দেয়ালটা শুধু পিঠে থেকে নেই, বুঝবেন। এবং আমার এই কথাটা মনে মনে রাখবেন আপনারা, যে রাকিব ভাই নামে একজন ব্যক্তি ছিল, তার কাছ থেকে আমরা শিখতাম, সে আমাদের একটা কথা বলতো, এটা বুঝবেন, কোন একদিন সময় হোক আপনারা বুঝবেন, তখন মনে পড়বেন। আর হচ্ছে বলবেন, না ভাই একটা কাচ্চি অর্ডার দেই, বা একটু কাচ্চি পাঠিয়ে দিই, তো জাল যদি আমাদের একটু একটু গতি ঘোরে আর কি। কিন্তু তখন কাচ্চি কেন, নিজে কাচ্চি বানায় খাওয়াইলে লাভ হবে না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর সময়ের সদ্ব্যবহার না করলে আমার মতো যা পরে আফসোস করবেন আর কি। আচ্ছা, সো আমরা এখন ডিজাইন করি, চলেন। এখানে কই যেন করছিলাম, সো আচ্ছা, সো আমাদের এখন আইকন দরকার, আইকন পাবো কই? ফন্ট আসাম। রাইট, চলেন চলে যাই ফন্ট অসামে। সো এখান থেকে এসভিজি তো আপনারা ডাউনলোড করে রাখছেনই, আপনারা চাইলে এসভিজি নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে কপি করে ফন্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন, আপনাদের খুশি। তো আপনি যদি এখান থেকে ফন্ট অসাম ফ্রিতে কন্ট্রোল এফ, ইনভেলপ, দিয়ে নাই, কিছু নাই, এখানে আছে। এই একটা খুঁজতে গিয়ে হচ্ছে ঝামেলা করে। আগের ইউআইটা খুব ভালো ছিল, এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করলে সব চলে আসতো। দেখি তো, বাহ, এই দেখেন, এটা হচ্ছে ভার্সন 4 এর ইউআই, এটা অনেক আগের ইউআই, 2017 সালের। তো এটার মধ্যে দেখেন এই ইউআইটা ভালো ছিল, এই দেখেন আমি ইনভেলপ লিখে সার্চ করছি, এটা হচ্ছে চলে আসে। তো এখন আপনার যেটা দরকার আপনারা করতে পারেন, দেখে এটা আমার অ্যাপ্লাই করা যায় কিনা। এটা কি এখান থেকে কপি করা যায়? কপি করলে কি হবে, ব্যবহার করতে পারবো? আমি জানি না, দেখি। না, এটা তো আমার ভার্সন 5 ইনস্টল করা, ও আসছে, বাহ, সাবাস রাকিব, সাবাস, বাহ বাহ, সুন্দর তো। আপনারা আমাকে ট্রিট দিবেন, আপনাদের নতুন একটা বিষয় শিখাই দিলাম।
আপনাদের লাইফ আরো সহজ করে দিলাম। এইটা হচ্ছে আপনাদের চিট শিট। কই গেল আপনাদের কই, এনেন, দিয়ে দিলাম। এটার মধ্যে যাবেন, এই সাইটের মধ্যে গিয়ে জাস্ট কোনো কিছু যদি ওই ওয়েবসাইটের মধ্যে সার্চ করতে হয়, কন্ট্রোল ওই ওয়েবসাইটের মধ্যে জাস্ট কন্ট্রোল এফ প্রেস করবেন। এই যে আমার সার্চ বার চলে আসবে। আমার যদি এখানে কোনো কিছু প্রয়োজন হয়, লাইক এনভেলপ আমার প্রয়োজন ছিল, এখন যদি আমার প্লেস আইকন বা পিন আইকন প্রয়োজন, আমি পিন লিখলাম। এই যে 8টা আছে, লাইক এই যে এখানে একটা চলে আসছে। হ্যাঁ, আমি আরেকটু যদি নিচে যাই, কোথায় আছে, এই যে পিনটারেস্টে আসছে। আরো যদি নিচে যাই, যে আস্তে আস্তে কই আছে, বিভিন্ন পিন লেখা যেগুলো আছে সেগুলোতে চলে আসতেছে। সো এই দেখেন, এই যে ম্যাপ মেকার এটা চলে আসে। সো কন্ট্রোল সি দিলাম, কপি, ইলাস্ট্রেটর না সরি ফটোশপে যাই, কন্ট্রোল ভি। এটা হচ্ছে আমার কি ফাউন্ডেশন, রেগুলার না সলিড ছিল। আচ্ছা, এটা আবার আসতেছে না, ওকে দিলাম। এটা আবার এরকম ফুল কালার হিসেবে আসছে। যাই হোক, গ্যাস্ট্রিক থাকবে স্বাভাবিক, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা, সো আমরা দুইটা নেই, দুইটা একটু ছোট করি। ওকে, ছোট করে দিলাম, ডান। দেখেন এখানে কিন্তু কোনো নাম নাই। আমি যদি পরবর্তীতে চেঞ্জ করতে যাই, আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সো এটা কোন আইকন? এটা হচ্ছে প্লেস আইকন, প্লেস আইকন, এই যে প্রথম স্টেপ। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার এনভেলপ আইকন। এখন আপনি এই যে এই নামে বোঝেন দেখা, এই নাম লিখবেন কিরকম, আইকন 2 দিলাম, বা হচ্ছে এই যে আমার মতো হজবরল করে দিলেন না, এরকম করা যাবে না। যেটার যেই নাম সেই নামই দিবেন। এটা হচ্ছে আপনার একটু কি বলে প্রফেশনাল মেইনটেইন করতে হবে, তা নাহলে কাজ সারবে পরবর্তী গিয়ে। এখন আপনি যদি একটা ফাইল করে আমাকে দেন হজবরল অবস্থায়, আমি তো আপনাকে মনে করেন যে যা আছে একদম সব মিলে আপনি গালিগালাজ শুরু করব, মিলাদ দেওয়া শুরু করবো এরকম ভাবে। আচ্ছা, একটু কালার চেঞ্জ করে নেই। কি কালার দিছে? এই কালার, কালার কোডটা কপি করলাম, কন্ট্রোল সি, ওকে। এটাও সেম কালার, কন্ট্রোল ভি, ওকে, কাজ শেষ। আচ্ছা, সো এটা হচ্ছে আমার এইখানে, এইটা হচ্ছে আমার এইখানে। আচ্ছা, এটা পরেই নেই, আগে হচ্ছে এখানে একটা কাজ করি। টাইপ টুল কই গেল, টি, এটা হচ্ছে info@bauerx.com। সো এই দেখেন ভার্সন 4 এ লিখলে হচ্ছে চলে আসতো আর কি আইকনগুলা। এই যে ওম লেক্সি দেখে আবার এই যে এই ওদের যারা আছেন তাদের এই যে এটা চলে আসছে আর কি। সো এটা আমার চেঞ্জ করতে হবে ফন্ট, এটা লেটো বা অন্য একটা ফন্ট দেই, রেগুলার, ওকে, লেটো। আচ্ছা, ওকে থাকুক। ফন্ট 14-15 রাখছে সম্ভবত, আচ্ছা যাই হোক একটা রাখছে, 15 আমরা দিলাম। এটা হচ্ছে এই বরাবর রাখলাম, আইকনটা হচ্ছে আমরা এই বরাবর। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি আপনারা যে কি অবজেক্ট হিসেবে অ্যালাইন করতে পারেন? আমাদের ইলাস্ট্রেটর একটা বিষয় দেখেন, যেমন আমি একটা দেখাই, এই গ্রিন শেপটা গ্রিন শেপের জায়গাতেই থাকবে। এই পিঙ্ক শেপটা গ্রিন শেপটাকে কি অবজেক্ট হিসেবে অ্যালাইন করতে, সো আমরা কি করতাম, এখানে কি অবজেক্ট সিলেক্ট করতাম, তাই না? অ্যালাইন টু কি অবজেক্ট, এরকম ভাবে গ্রিনটা গ্রিনের জায়গায় থাকবে, এভাবে করে অ্যালাইন হবে, তাই না? ইলাস্ট্রেটরে এরকম ভাবে করা যায়, কিন্তু এখানে কিন্তু ফটোশপে কিন্তু এই বিষয়টা নাই। ফটোশপে কি অ্যালাইন কিভাবে করা যায় বলেন তো? এই দেখেন সিলেকশন আছে আর ক্যানভাস আছে, ফটোশপে কিন্তু কি অবজেক্ট নাই। আপনারা কিভাবে করতেন বা কিভাবে করেন বা করছেন কিনা আদৌ? না, এখনো করি নাই ফটোশপে। বা ট্রাই করেন নাই? আমি তো আগে ট্রাই করতাম, কোন একটা ইলাস্ট্রেটর শিখছি, আমি মেন্টরদের আগে মাথা খাইতাম খুব, আমাকে খুব বকা দিত। কারণ ইলাস্ট্রেটরে কোন একটা বিষয় আমি শিখছি, ওইটাকে আবার ফটোশপে নিয়ে এসে ট্রাই করতাম কিভাবে করা যায়। যদি কোনো সলিউশন পাইতাম ফাইন, যদি সলিউশন না পাইতাম যাই জিজ্ঞেস করতাম, ভাইয়া এইটা তো ইলাস্ট্রেটরে দেখাইছিলাম, ফটোশপে এরকম কোনো আছে? একটাই কথা দিত উত্তর, যে সব যদি একটা জায়গায় পাওয়া যেত তাহলে তো ভালোই হইতো। সফটওয়্যার তখন একটাই থাকতো, দুইটা সফটওয়্যার থাকতো না।
সো সব ফাংশন এক জায়গায় সব জায়গায় সেম না আর কি। সো এটার মধ্যে কি অবজেক্ট অ্যালাইন করতে হয় কিভাবে? সো ইনভলভ হচ্ছে এটা, ইনভলভ কই গেল? এই দেখেন আমি এখনই হারাই ফেলছি। হ্যাঁ হ্যাঁ, কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম অল্পক্ষণের জন্য। আচ্ছা, সো এটা হচ্ছে প্লেস আইকন আর এটা হচ্ছে আমাদের ইনভলভ আইকন। সো ইনভলভ আইকন তার জায়গা মতো থাকবে, প্লেস আইকনটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন বা কি অবজেক্ট থাকবে এইটা এনভেলপ। সো এনভেলপের এই থাম্বনেলের অংশের মধ্যে আমি একটু বুঝেন, এনভেলপটা তার জায়গা মতো থাকবে, প্লেস আইকনটা মুভ হবে। সো এনভেলপটার থাম্বনেলের যে অংশটুকু আছে এই অংশের মধ্যে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে একটা ক্লিক করব, এইটার সিলেকশন তৈরি হয়েছে। সো আমি অ্যালাইন করব কোন অংশটুকুকে? প্লেস আইকনটাকে। সো প্লেস আইকনটাকে এই যে অ্যালাইন করে দিছি, কাজ শেষ। লেফট সরি রাইট অ্যালাইন করে দিছি, রাইট অ্যালাইন চলে আসে, বা যদি আপনি সেন্টার অ্যালাইন করেন সেন্টার অ্যালাইনে চলে আসে। দেন সিলেকশন রেডি তো। সো সিলেকশনটাকে আপনি ডিসিলেক্ট করার জন্য এখান থেকে ডিসিলেক্ট করে দিতে পারেন অথবা কন্ট্রোল ডি করে দিতে পারেন, আপনার কাজ শেষ। ওকে, এটাকে আমি একটা ডুপ্লিকেট করবো এরকম ভাবে। আর এই যে গাইডলাইন থাকার কারণে আমার হচ্ছে ফলো থাকতেছে আর কি। সো এইটার নাম কি ছিল? স্টেট দিছে। সো আপনি দেন 112, এটা মেবি মনস্টার ফন্ট দিছে, জানি না কি দিছে, যাই দিছে দিছে, দেখি তো। হ্যাঁ, ওকে, এটা আবার এখান থেকে গ্যাপ রাখছে, শূন্য আরো বেশি মনে দিছে। ওকে দিলাম, এখন কাজ শেষ না এটার? এটা সেম ফন্ট রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের মনশার্ট ছিল, মনশার্ট রেগুলার, আর এখান থেকে গ্যাপ ছিল আমাদের 50। ওকে ডান, কাজ শেষ। তো ইনভেলপ, এটা হচ্ছে একটা গ্রুপ, সিলেক্ট করলাম শিফট ধরে কন্ট্রোল জি, এটা কি নাম দিই? ইনভেলপ। ওকে ডান, এটা আর এটা কন্ট্রোল জি, এটা কি? প্লেস আইকন, প্লেস দিলাম, কাজ শেষ। এটা কন্ট্রোল টি ধরে সিলেক্ট করে নিয়ে যাব ডানে, এই যে অ্যালাইন টু, আমার কাজ শেষ। এই যে উপর নিচে টপ বরাবর অ্যালাইন, কাজ শেষ। ওকে, উপর আর কিছু আছে ডান পাশে? আচ্ছা মনে করেন যে ওগুলো রইলো, আমি এখন টাইপ টুল দিয়ে ফন্ট অসাম এখানে সিলেক্ট করি, ফন্ট অসাম, এটা এটা হচ্ছে ফেসবুক। এই যে চলে আসছে আইকন রেগুলার। আচ্ছা, এই যে আইকন চলে আসছে, টুইটার আসবে, টুইটার আসে, লিঙ্কডইন আসবে, লিঙ্কডইন আসে, ইনস্টাগ্রামে চলে আসছে। ওকে, সো এটা বসাইলাম। ওকে, সো এখন উপরের অংশটুকু এই তিনটা, সো এই তিনটাকে মনে করেন যে আরো অংশ আছে আমি দিলাম না, সো এই তিনটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল জি, এই তিনটার নাম কি? টপ বার ধরলাম, টিওপি বিআর, টপ বার। এগুলো বাদ দেন, লেয়ারও বাদ দেন, এই যে এ হচ্ছে আপনার টপ বার। যদি আরো অনেক কিছু কিন্তু ছিল, এ দেখেন একটা লাইন ছিল, মানে একটা শেপ, গ্রে শেপ, এখানে একটা কালার ছিল। সো আপনি যদি শেপ দিতে চান দেন, এখান থেকে কই গেল শেপের অপশন, কই গেল? এই যে রেক্টাঙ্গল টুলস নেন, এখান থেকে একটা শেপ নেন, 1920 বা হচ্ছে 50। ওকে, অ্যালাইন করে দিলাম, সেন্টার টপ, কাজ শেষ। এটা যাবে এইখানে, কিন্তু কালার হচ্ছে এটার একটু গ্রে কালার। আচ্ছা রাউন্ড শেপ কেন নিলাম?
রেক্টাঙ্গুলার টুল, শেপই তো ছিল। ও রেডিয়াস, এই যে রেডিয়াস তো দরকার নাই, রেডিয়াস 0। আমি তো বলি রাউন্ড কেন আসছে 1920। আমার চোখের পার ভালোই মনে হচ্ছে, কিন্তু তাও তো একটা চশমা নিয়ে নিছি, কি যে করার। আচ্ছা এটা কালারটা কি, কালারটা দেই। কালারটা হচ্ছে এই কালার, কপি করি, কন্ট্রোল সি, ওকে, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, ওকে ডান। সো এই দেখেন আসে। এতটুকু অংশ করতে গিয়ে বা আপনাদের বুঝাতে গিয়ে আমার মনে হয় 20 মিনিট লাগছে, তাই না? আপনারা কি আছেন না ঘুমায় গেছেন? জি ভাইয়া, আছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এখন বুঝতে পারতেছেন কয়দিন লাগবে, ঘন্টা তো বলবোই না, কয়দিন লাগবে আপনাদের? মাসখানেক লাগবে স্যার। না ঠিক আছে, মাশাল্লাহ ভালো। আর কেউ বলেন বছর খানেক, বা যারা অবিবাহিত আছেন বলেন যে ভাই আমাদের বিবাহের পর পাবেন, এরকম কিছু বলতে পারেন আপনারা, সমস্যা নাই। আপনারা মাসখানেক পর কি ভয়ানক রূপে যে ফেরত আসবেন আল্লাহ ভালো জানেন, আপনারা ভালো জানেন। আচ্ছা, তো এই হচ্ছে পার্ট। দেখেন এখন এই পার্টটা যদি আমি না করতাম, এরকম একটা গ্রুপ, এই যে টপ বার, এরকম ভাবে বাকি গ্রুপগুলো আমার করতে হবে। আচ্ছা টপ বারেতে এটা অ্যাড করি না, এটা হচ্ছে ভিতরে দিয়ে দেবো। ওকে, সো এই হচ্ছে আমার টপ বার। টপ বারের মধ্যে একটা দুইটা, এই যে দেখেন কতগুলা হয়েছে, এই দেখেন 1 2 3 4 5 6, 6টা। তাও করি নাই সবকিছু, না 8টা থাকার কথা, আর কই 1 2 3 4 5 6টা কেন? ও আচ্ছা আইকন তো একটাই, সরি, ঠিক আছে। সো এতটুকুর জন্য আমার 6টা টপ বারের জন্য। তো এমনিতে করে আমার প্রত্যেকটা সেকশন করার সাথে সাথে, এমন না যে পুরোটা করবেন তারপরে গ্রুপ করবেন, না, করা শেষ মানে এই যে ইনফোর অংশ করা শেষ, গ্রুপ, এতটুকু করা শেষ, পুরোটা একটা গ্রুপ, এতটুকু অংশ মানে পুরোটা অংশ শেষ, পুরোটা মিলে একটা গ্রুপ, রিনেম দিয়েছেন, কাজ শেষ। তারপরে এটা যখন কাজ শেষ হবে, এই লেয়ারটা যখন কাজ শেষ হবে, আর একটা কাজ করতে হবে, সেটা কি, লক করে দেওয়া। লক যদি না করেন দেখবেন যে কাজ করতে করতে এটা আপনার এরকম হিলে যাবে, তখন কিন্তু ঝামেলা পড়বেন। তো এই জন্য এটা লক করে রাখবেন, মানে ওই সেকশনটা কাজ শেষ, লেয়ার লক। প্রয়োজন পড়লে আপনি হাইড করে রাখেন বা দিয়ে রাখেন, এটা আপনার ইচ্ছা, বাট লক করে রাখতে হবে অবশ্যই। যখন পুরো ফুটার অংশ অংশ শেষ করবেন দেখবেন যে খুব ভালো লাগতেছে, মজাই লাগতেছে। আপনারা এটা একটা কাজ করতে পারেন, যদি আপনাদের খুব অবসর সময় থাকে, এটা করতে আপনাদের হয়তো বা 10 12 ঘন্টা লাগতে পারে, বা 8 9 ঘন্টা লাগতে পারে, হ্যাঁ, যদি টানা সময় পান করে ফেলতে পারেন। আর না তো এটাকে ভাগ ভাগ করে করেন, এতটুকু অংশ 1 ঘন্টায় করেন, পরের অংশটুকু আরেক ঘন্টায় করেন, এরকম ভাবে ঘন্টা ঘন্টা করে ভাগ করে এই অংশটা করবেন, আপনাদের জন্য ভালো হবে। আর অবশ্যই কিন্তু ফাইল সেভ করে রাখেন পিএনজি ফরম্যাটে, তা না হলে কিন্তু ভাই এই যে 4 5 মাস যা শিখছেন সব প্রেশার মাথায় আসবে, এর মধ্যে যে পারেন না যে বাসা যা আছে সব ভেঙে ফেলবেন, তখন কিন্তু আপনাদের আটকে রাখতে পারবে না কেউই। ওকে, আশা করি আমি পার্টগুলোকে আপনাদের বুঝাতে পারছি। আর ফন্ট কিন্তু একটাই, মনস্ট্রাট নিছি, মনস্ট্রাটের বোল্ড আর মনস্ট্রাটের রেগুলার, কাজ শেষ। আর কোনো কিচ্ছু না, কিন্তু এখানে দেখেন কোনো কিচ্ছু নাই, বোল্ড রেগুলার, কাজ শেষ, বোল্ড রেগুলার শেষ। এমন না যে এখানে একটা এখানে একটা, এরকমটা কিন্তু না। সো সব সেম ভাবে যতটুকু পারেন কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি ভাই, একটা কথা ছিল আর কি, যে ছবিগুলা দেওয়া আছে এবং ভিডিও দেওয়া আছে, ওইগুলো আমরা কোথায় পাবো, বা এগুলা কি নিজেদের মতো দিলেই হবে কিনা? সেম ছবি যদি চান আমার মতো, আমি একটা কাজ করতাম আগে, গুগল ইমেজ দিয়ে সার্চ করে সেম
ইমেজগুলোকে কালেক্ট করার চেষ্টা করতাম। যেহেতু এটা গুগলে, সো এটা অবশ্যই আপনি গুগল থেকে সেম ভাবে পাবেন। যেমন আমি যদি এখন এটাকে সার্চ করি, সার্চ উইথ গুগল লেন্স, এই ইমেজটাকে যদি সার্চ করি, যদি গুগলে থাকে পাওয়া যাবে। দেখেন চলে আসে, এই যে ইমেজ চলে আসে, তবে সেম না, হাই কোয়ালিটি না, প্রবলেম হয় অনেক সময়। তো আপনি সিমিলার কিছু ইমেজ দেন। আর আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে ইমেজগুলো এবং কালারগুলো আপনি একটু অন্যরকম দেন। তাহলে হবে কি, এটা আপনি আপনার কাজ হিসেবে চালা দিতে পারবেন, প্রবলেম হবে না। আপনার পোর্টফোলিওতে সাজা রাখতে পারবেন। যেমন আমি কোনো এক কালে আমি রাখছিলাম .net স্ল্যাশ কোন এক আইডিতে আসছিল, কোন আইডিতে আছে যাই না, এই যে এখানে রাখছিলাম সম্ভবত, এই যে একটা কালার চেঞ্জ করে হচ্ছে রাখছিলাম, এই যে মোকআপ টোকআপ করে রেখে দিছিলাম। এই দেখেন, এই যে টিকা সেকশন কিন্তু ওইটারই, এইটারই সেম। এই যে টিকা সেকশনটা দেখেন, এইটারই সিমিলার একটা অংশ, কিন্তু এটার মধ্যে একটু এদিক সেদিক করছিলাম আর কি। পোর্টফোলিও সেকশনটাকে এরকম ভাবে রাখছি, স্লাইড যাবে, আর এখানে দুইটা সেকশন করে রাখছি, এখানে রাখছি, এই আর কি। সো এরকম ভাবে করেন যেন পরবর্তীতে আপনারা কাজ করতে পারেন বা আপনাদের কাজে ব্যবহার করতে পারেন আর কি। বাট এটা আবার সেম টু সেম আমি রাখছিলাম, এটার ওয়েবসাইটে একটু দেখাই। এই কয়েকটা ইমেজ আমি এদিক সেদিক করছিলাম, আর এটা ম্যাক্সিমাম হচ্ছে আমি সেম টু সেম রাখার চেষ্টা করছিলাম। যে পিছনের বোর্ড, তারপর হচ্ছে এই যে ফোন গ্যাজেটসগুলা, ছোট ছোট যে প্রোডাক্টগুলো, এগুলো সব সেমই আমি রাখার চেষ্টা করছিলাম। এটার ওয়েবসাইটটা হইলো এই যে এটা ইলেকট্রোমার্টের। এই দেখেন এখানে যে প্রোডাক্টগুলো আছে, এগুলো সব আমি সিমিলার রাখার চেষ্টা করছিলাম আমার এই ডিজাইনটার মধ্যে যতটুকু পারছি। যে ওয়াচ মানে যেগুলো গুগল ইমেজ দিয়ে সার্চ করে পাইছি, সেগুলো সবগুলো সিমিলার রাখছে, আর যেগুলো পাই না সেগুলো একটু এদিক সেদিক করছি আর কি। সহজ কিন্তু কঠিন না, কিন্তু একটু সময় লাগবে, এতটুকু হচ্ছে বিষয়। আপনি যদি গ্রুপ করা বা এই বিষয়গুলো লেয়ার ম্যানেজমেন্ট করা বুঝে যান, তাহলে হচ্ছে আপনার জন্য সহজ। আর যদি আপনি এগুলো কঠিন মনে করেন, তাহলে হচ্ছে কঠিন। কিন্তু আপনি যখন দুই একটা করে ফেলবেন, তখন দেখবেন যে পুরোটা যখন কমপ্লিট করবেন, এতটাই শান্তি লাগবে বলার বাইরে। তখন মনে হয় যে ওইটাই মনে হয় আপনার কাজ। ওকে, সো আশা করি ইউআই এই পার্টটা নিয়ে আপনাদেরকে যথাসাধ্য বুঝাতে পারছি। এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে বরাবরের মতো প্রত্যেকটা ব্যাচে যেহেতু ছিল, এটাও আপনাদের ব্যাচে হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো বাট জানি না আপনারা কতজন পর হচ্ছে এটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করতে পারবেন। আর অন্যান্য ব্যাচের পাবলিকরা ওই যে নেক্সট ক্লাসের মধ্যে সাবমিট করে দিত। আবার অনেকে দেখা যায় ওই ব্যাচ শেষ করতে সে বছর আগে, কিন্তু এখনো সাবমিট করা নাই। তো তাদেরকে সার্টিফিকেট নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু বলাই হয়ে থাকে যে ভাই এটা কোন রকম ভাবে করেন, করে একটু দেন, আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তো তখন তারা কয়েকটা সেকশন কমপ্লিট করে আর কি দেয়। তা না হলে আপনার সার্টিফিকেটটা তো ওই গ্রাফিক আর ইউআই ডিজাইন তো থাকলো না, তাই না? সো এই আর কি বিষয়। সো আপনারা এটা করেন, আমি দিয়ে দিব দুইটাই, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা আপনারা করেন। এই একটা সাইড আমি দিয়ে দিব, আর হচ্ছে এই যে একটা, এই দুইটা আপনাদেরকে দিয়ে দিব লিঙ্ক, আপনাদের যেটা ভালো লাগে আপনারা কই নেন, যে কোনো একটা আর কি। আর যদি সময় সুযোগ পান দুইটাই করেন, কোনো সমস্যা নেই। আপনারা নেক্সট ক্লাস কবে? বুধবার 16 তারিখ, ঠিক আছে। তো করেন, কালকের মধ্যে তো আর পারবেন না, সময় নিয়ে করেন, পরের ক্লাসে দিয়ে আর কি 21 তারিখের মধ্যে এটা আপনারা করেন। আর আগের কাজগুলো তো আপনাদের বাকি আছে, এইগুলো না হলে আপনারা সার্টিফিকেট পাচ্ছেন না আর কি। আচ্ছা, আমরা হচ্ছে এখন এরপরে ক্লাসে চলে যাব ফিগমাতে। হয়তোবা নেক্সট ক্লাসটা আমরা ফিগমার টপ টু বটম হয়তোবা একটু সময় বেশি নিয়ে, আধা ঘন্টা বা একটু 20 মিনিট বেশি নিয়ে আমরা এই টপিকসগুলো শেষ করে দিব। এরপরে আরেকটা ক্লাসে আমরা হচ্ছে আমাদের যেই বিষয়গুলো হয়তোবা যেহেতু বললাম যে এই মাস, তো এই মাসের মধ্যে আমরা কয়েকটা ক্লাসের মধ্যে দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমরা অনেক পিছায় পড়ছি, এমনিতেই একটু ঝুলে আছে ব্যাচটা, তো আমরা এটাকে যতটুকু পারি একটু দ্রুতই, এমন না যে কোনো বিষয় আপনাদেরকে স্কিপ করা হবে না, এমনটা না, এটার জন্য তো আমারই দায়ভার থাকবে। তো আমি এরকমটা করব না, আপনাদেরকে সবগুলোই শিখাবো এবং ডিপলি শিখাবো। জাস্ট দেখা যায় দুইটা ক্লাসে আপনাদের একটু আজেরা গপ্প গুজব করে পার করতাম, এখন হয়তো বা একটু দেখা যায় একটু কথা কম বলে ডিরেক্ট শুরুতেই সালাম
দিয়ে আপনাদের কাজ শুরু করে দেবে কি এইভাবে আর কি। ঠিক আছে, আমি প্রেজেন্ট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা প্রেজেন্ট দিয়ে দেন। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আল্লাহ তাআলা বাঁচা রাখলে আপনাদের সাথে দেখা হবে।